তুমি যদি শুধুমাত্র এই ক্লাসটি দেখে ফেলো তাহলে এই সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম থেকে তুমি 100% একটা সিকিউ কমন পেতে যাচ্ছ। প্রশ্ন সহজ হোক, প্রশ্ন কঠিন হোক, অবশ্যই তুমি এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন কমন পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের এইচএসসি প্রস্তুতি ঠিকঠাকভাবে নিতে পারতেছো। তো আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পদার্থের গাঠনিক ধর্মের রিভিশন ক্লাসে। আজকের ক্লাসটি এমন হবে যে এই ক্লাসটি তুমি যদি শুধুমাত্র করো, এই চ্যাপ্টার থেকে তোমার একটা সিকিউ 100% কমন। যদি প্রশ্ন সহজ হয়, যদি প্রশ্ন মিডিয়াম হয়, যদি প্রশ্ন কঠিন হয়, যেভাবেই প্রশ্ন আসুক, তুমি যেন এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ 100% এনশিওর করতে পারো, সেই দায়িত্ব আমি নিচ্ছি। তো এই চ্যাপ্টারের অলরেডি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 যারা দেখে ফেলছো, ভেরি গুড। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর মধ্যে যারা দেখে ফেলছো তারা কিন্তু এই চ্যাপ্টারটার অধিকাংশ আইডিয়া পেয়ে গেছো। তবে আজকের ক্লাসটি কিন্তু আমরা এমনভাবেই নিব যেন কঠিন প্রশ্নগুলো আসলেও আমরা পারি এবং সহজগুলো তো পারবোই এবং কঠিনগুলো আসলেও যেন আমরা পারি। তার মানে আজকের ক্লাসটি হবে একটি ফুল প্যাকেজ। তার মানে আমি শুরুতে তোমাদেরকে একদম এই চ্যাপ্টারের শর্ট সিলেবাসের অংশটুকুর মধ্যে যতটুকু জিনিস আছে সেগুলোর বেসিকগুলো খুব দ্রুত একবার মনে করাই দিব। তারপরেই গতে কী কী প্রশ্ন আসতে পারে, ঘতে কী কী প্রশ্ন আসা সম্ভব, প্রশ্ন সহজ হইলে বা কঠিন হইলে টোটাল সব কিছু একদম একসাথে করে দেবো ইনশাআল্লাহ। তার মানে আজকের ক্লাসটি করলেই তোমার একটা সৃজনশীল 100% কমন। তো অবশ্যই সবাই ভিডিওটি লাইক করে ফেলো এবং কমেন্টে তোমরা জানাও যে ক্লাসটি করার পরে যে ক্লাসটি কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবা এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। যেহেতু একটা সিকিউ 100% শিওর পাচ্ছই, তবে ক্লাসটা তোমরা সম্পূর্ণ কমপ্লিট করবা। এবং তোমাদের যাদের ওয়াইফাই আছে তোমরা ডাউনলোড না করে সরাসরি অনলাইন থেকে দেখলেই সবচেয়ে ভালো হয়। তাহলে আমাদের ইউটিউবের রিচটা আরও একটু বাড়বে, আরও মানুষজন কাছে ক্লাসটি পৌঁছাবে, তারাও কিন্তু উপকৃত হবে। আর যাদের নেটওয়ার্কের সমস্যা তারা চেষ্টা করো যে কোনোভাবে করতে। তো ঠিক আছে, চলো আমরা শুরু করতেছি আমাদের আজকের পদার্থের গাঠনিক ধর্মের ফুল প্যাকেজ। আর যারা এখন আমাদের অ্যাডমিশন প্রতি যুক্ত হয় তারা কিন্তু খুব দ্রুত যুক্ত হয়েছে। অলরেডি কিন্তু 270 স্টুডেন্টস কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো সেখানে কিন্তু স্পেশালি আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তো যারা অ্যাডমিশন বেসে ভর্তি হবা তারা কিন্তু আগেই বুকিং করে রাখতে পারো, এইচএসসির আগে কিছু স্পেশাল সাজেশনস এইসব জিনিসগুলো পেতে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা সবাই ভিডিওতে লাইক দিয়ে দাও, কারণ লাইক দিয়ে তোমার টাকাও খরচ হচ্ছে না, পয়সাও খরচ হচ্ছে না, কিন্তু তোমার লাইকটা দিলে কিন্তু এই ভিডিওটি ইউটিউব আরও বেশি মানুষের কাছে পৌঁছাই দিবে। এবং শেষ মুহূর্তে এসে কিন্তু অনেক স্টুডেন্টই আছে যাদের কিন্তু এই শেষ মুহূর্তের প্রস্তুতিটা দরকার। তো ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে, এই আজকের ক্লাসটি থেকেই তুমি একটা সিকিউ পরীক্ষায় 100% কমন পাবা। আজকে তুমি ক্লাসটা করো এবং এইচএসসি পরীক্ষা দিয়ে এসে ওই ফিজিক্স পরীক্ষার দিনই তুমি এই ভিডিওর নিচে আরেকটি কমেন্ট করবা যে হ্যাঁ কমেন্ট পাইছো কি পাও নাই। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো আরেকটা কনফিউশন ক্লিয়ার করে দিই যে ভাইয়া তাহলে কি আমরা ওই যে আগের 3টি পর্ব দেখবো নাকি এই পর্বটা দেখবো? তো যারা আগের 3টা পর্ব দেখছো তারা এই পর্বটা অবশ্যই দেখবা, এই পর্বটা সবার জন্য জরুরি। আর যদি কারো কাছে মনে হয় যে ভাই আমার কাছে বেশি সময় নেই, তারা শুধুমাত্র আজকের পর্বটাই দেখবা। আর যদি তোমার কাছে মনে হয় না ভাই আমার কাছে এখনও সময় আছে, আমার অন্য চ্যাপ্টার মোটামুটি গোছানো, তাহলে এই পর্বটা দেখবা, পাশাপাশি আগের 3টা পর্বও দেখবা, তাহলে আরও ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে চ্যাপ্টারের। তো আমরা খুব সুন্দর করে এই চ্যাপ্টারটা এখন রিভিশন করে ফেলবো। যা যা প্রশ্ন আসতে পারে সব দায়িত্ব আমি নিচ্ছি গ বা ঘতে। তো চলো শুরু করি। ফার্স্টে আমি একটু বলে দিই যে চ্যাপ্টারটা কী কী আছে, কী কী তোমাকে পড়তে হবে। ধরে নিলাম তুমি এই চ্যাপ্টার জীবনে কখনো পড়ো নাই, তাও কোনো সমস্যা হবে না। ছোটোখাটো যা যা কথা আসবে সব আমি তোমাকে বলে দিব। আজকের ক্লাসটি ভালো মতো করলেই এনাফ সৃজনশীল করার জন্য। এবং এই ক্লাসটা করার পরে তোমাকে অবশ্যই টেস্ট পেপার নিয়ে বসতে হবে, দেখতে হবে হ্যাঁ সিকিউগুলো তুমি ধরতে পারতেছো কিনা, সিকিউগুলো তুমি পারতেছো কিনা, এটা দেখা অবশ্যই জরুরি। তো চ্যাপ্টারের একদম শুরুতে চ্যাপ্টারের নাম কি ছিল ভাই? পদার্থের গাঠনিক ধর্ম। চ্যাপ্টারে অনেক ধরনের ধর্ম নিয়ে আলোচনা করা আছে, তবে আমাদের শর্ট সিলেবাসে আলোচনা করা আছে শুধুমাত্র স্থিতিস্থাপকতা এই ধর্মটা নিয়ে। তো স্থিতিস্থাপকতা শুরু করার আগে তুমি দেখবে বেশ কিছু রিডিং লেখা আছে, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ধাতব বন্ধন, এরকম কিছু রিডিং লেখা আছে। যদি তোমার বইয়ে দাগানো থাকে, তুমি আগে কখনো পড়ে থাকো রিডিংটা, তাহলে শুধুমাত্র দাগানো লাইনটা পড়বা, আদারওয়াইজ পড়ার দরকার নাই, স্কিপ। তুমি সরাসরি চলে আসবা স্থিতিস্থাপকতার মধ্যে। দেখো ভাই একদম চ্যাপ্টার শুরুতে লিখছি সংজ্ঞা এবং খ। যে বললাম তোমাকে স্থিতিস্থাপকতার এখানে চলে আসবা, ওইখানে বেশ কিছু সংজ্ঞা আছে, আমি সংজ্ঞাগুলো বলে দিচ্ছি, তুমি লিখে রাখো কোন কোন সংজ্ঞার কথা বলতেছি। এই সংজ্ঞাগুলো ভাইয়া মাস্ট তোমাকে পড়তে হবে, পরীক্ষায় অবশ্যই আসবে। সংজ্ঞাগুলো হচ্ছে স্থিতিস্থাপকতা কী, তারপর হচ্ছে স্থিতিস্থাপক সীমা কী, তারপর হচ্ছে পীড়ন কী, তারপর হচ্ছে বিকৃতি কী, তারপর হচ্ছে অসহপীড়ন কী, তারপর হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কী বা পূর্ণ নমনীয় বস্তু কী। এই কয়েকটা জিনিস, এই কয়েকটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এবার বেশ কিছু খ নাম্বার আছে, সেটা একটু লিখে রাখো কোন কোন খ নাম্বার এই পার্টের মধ্যে তোমাকে পড়তে হয়। পরীক্ষায় আসে যে কোন একটা
এরকম তার বা যে কোনো একটা জিনিস দিয়ে তোমাকে উল্লেখ করে বলবে যে এইটার পীড়ন এত নিউটন পার মিটার স্কয়ার বলতে কী বোঝায়। মনে করো 50 বললাম যে ইস্পাতের তারের এই পীড়ন 50 নিউটন পার মিটার স্কয়ার বলতে কী বোঝায়, তার মানে পীড়ন এত বলতে কী বোঝায়, এটা দেখবা বইয়ে লেখা আছে। আর বিকৃতি ক্ষেত্রে দেখবে লেখা আছে যে বিকৃতি এত বলতে কী বোঝায়, অসহপীড়ন এত বলতে কী বোঝায়, যে লাস্টের অসহপীড়নটা বেশি ইম্পর্টেন্ট, যে অসহপীড়ন যে মনে করো 48 নিউটন পার মিটার স্কয়ার বলতে কী বুঝো, এরকম অসহপীড়ন। বা দেখবে এখানে আরও কয়েকটা নাম আছে, অসহভার বা অসহ ওজন। তাহলে এই ক আর খটা একবার চোখ বুলায় নাও, তাহলে টোটাল কী কী পড়তে হবে সবই কিন্তু বলে দিচ্ছি। তারপরে তুমি যখন সামনে আগাও দেখবা পীড়ন বিকৃতি এগুলোর পরে তুমি ফর্মুলা পাওয়া শুরু করবা। তো শুরুতেই যে ফর্মুলা আমাদের লাগবে সেটা হচ্ছে পীড়ন জিনিসটা কি। সংজ্ঞাটঙ্গা এখন আর বোঝানোর সময় নেই, তুমি যদি সংজ্ঞাটঙ্গা বা এগুলো আসলেই জিনিসটা কি বুঝতে চাও তাহলে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 আছে, ওইখানে সংজ্ঞাগুলো সুন্দর করে মানে কনসেপ্টগুলো সুন্দর করে বোঝানো আছে এবং হচ্ছে সূত্র এবং অঙ্ক করা আছে, ওই 3টা দেখলেও এনাফ আসলে। কিন্তু এইটা করে দিচ্ছি ফাইনাল রিভিশনের জন্য, এইচএসসি পরীক্ষার আগের দিন তুমি শুধুমাত্র এই ভিডিওটাই দেখবা আর কি, ঠিক আছে। তো পীড়ন বলতে কি বোঝায় আমরা, দেখো কি লিখছি, বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ যে এই বল হচ্ছে আমাদের এফ আর ক্ষেত্রফল হচ্ছে এ, তো এফ বাই এ করলে আমরা পেয়ে যাবো কি হচ্ছে পীড়ন। কোনো একটা তারের যদি দেওয়া থাকে যে তারের মধ্যে এত বল প্রয়োগ করতেছি, তারের ক্ষেত্রফল এত, তাহলে তুমি কি করবা, এফ বাই এ করলে পীড়ন পাই যাবে। তার মানে সূত্র হচ্ছে পীড়ন সমান সমান এফ বাই এ, শেষ। পীড়ন সমান সমান এফ বাই এ। এবার আছে অসহপীড়ন, এটা অনেক ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখো, অসহপীড়নটা অনেক ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমাদের সিকিউ ডিরেক্ট প্রশ্ন আসবে, রাজশাহী বোর্ডে আসছিল, 22 সালে আসছিল, হ্যাঁ। তো অসহপীড়ন, এই পীড়ন আর অসহপীড়ন এই পীড়নগুলো থেকে গ নাম্বার দিয়ে দিছে এখান থেকে, হ্যাঁ। কত ছোট জিনিস, খালি বল বাই ক্ষেত্রফল করলে অ্যান্সার চলে আসবে, 2 লাইনে অ্যান্সার, 3 নাম্বার পেয়ে যাবা, অনেক সহজ। অসহপীড়ন সমান সমান কি, অসহ বল বাই ক্ষেত্রফল। এবার এখানে অসহ বল লিখছি, এখানে অসহ বল না লেখে থাকে বইয়ে অনেক সময় এরকমও লেখা থাকে অসহ ভার বাই ক্ষেত্রফল, অসহ ওজন বাই ক্ষেত্রফল। তার মানে অসহ বলের আরও 2টা নাম আছে, একটা অসহ ভার আর একটা হচ্ছে অসহ ওজন, ঠিক আছে। এদের কথা মনে রেখো, তাহলে তুমি সুন্দর করে মনে রাখবে এভাবে, পীড়ন সমান সমান বল বাই ক্ষেত্রফল, শেষ। অসহপীড়ন সমান সমান কি, অসহ বল বাই ক্ষেত্রফল। অসহ বল মানে হচ্ছে যেই বল দিলে কোনো বস্তু হচ্ছে ছিঁড়ে যাবে, হ্যাঁ, সোজা কথা। তো এইটা হচ্ছে অসহ বল বাই ক্ষেত্রফল, তার মানে এটাও কিন্তু এফ বাই এই হইলো, কিন্তু এটা অসহ বল, এফটা কি অসহ বল উল্লেখ করা থাকবে, হ্যাঁ, অথবা বলে দিবে যে এত বল দিলে এই জিনিসটা ছিঁড়ে যায়, তখনই বুঝবা এই বলটা হচ্ছে অসহ বল, ফাইন। এবার দেখো একক মাত্রাটাও লিখে দিছি ভাইয়া, যে এই পীড়ন শিখলাম আমরা, পীড়নের একক কি, নিউটন পার মিটার স্কোয়ার। এই মাত্রাটা কি, যে হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, একক মাত্রাটি অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউর জন্য, আর একক তো তোমার সৃজনশীল লাগবে, ফাইন। এবার আসি আমরা হচ্ছে বিকৃতি। বিকৃতি বলতে কি বোঝায়, ধরো তোমার কাছে একটা তার আছে, তারটাকে তুমি লম্বা করে ফেলছো, 1 মিটার তার ছিল, তুমি এই তারটাকে বাড়ায় 1.5 মিটার করে ফেলছো, তাহলে বিকৃতি কি, তুমি যে তারটাকে টাইনা লম্বা করে ফেললাই, যে যতটুকু লম্বা করলা, 1 মিটার ছিল 1.5 মিটার হয়ে গেছে, তাহলে 0.5 মিটার লম্বা করছো, খালি এক্সট্রা প্রসারিত করছো। তো ওই 0.5টা হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি, ওটা হচ্ছে স্মল এল, মানে কতটুকু তার পরিবর্তিত হইলো, আগে ছিল 1 মিটার এখন 1.5 মিটার হয়ে গেছে, তাহলে এই যে 0.5 মিটারকে এক্সট্রা হয়েছে না, ওই এক্সট্রাটুকু হচ্ছে আমাদের স্মল এল, ওইটাকে বলি দৈর্ঘ্য বৃদ্ধি। লিখে রাখো স্মল এল ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি, এই সাইডে দাগ দিয়ে তোমাদের খাতায় লিখে রাখো যে স্মল এল ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি। আর ক্যাপিটাল এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য, যেন তুমি পরীক্ষার আগের দিন জাস্ট ওই খাতাটা বের করে রিভিশন দিলেই তোমার পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যায়। তাইলে আমরা কি বলছি, বিকৃতি বলতে বোঝাই আমরা দৈর্ঘ্য বিকৃতি আছে, আয়তন বিকৃতি আছে, বা হচ্ছে ব্যবর্তন বিকৃতি আছে, নানান ধরনের বিকৃতি আছে। আমি এখানে জাস্ট একটা উদাহরণ লিখছি, এল বাই এল দ্বারা বুঝেছি কি এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য নিয়ে যেহেতু কাজ করতেছি তাহলে দৈর্ঘ্য বিকৃতি হবে। যদি একইভাবে আমরা কাজ করতাম আয়তন নিয়ে, তাহলে আয়তন দিয়ে লিখতাম এখানে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এরকম লিখতাম আমরা আয়তন দিয়ে লিখলে, তাহলে ব্যাপারটা এরকম। আসল জিনিসটা কি, নিচে বসবে আদিটা, আদি দৈর্ঘ্য আদি আয়তন, ওরকম ব্যাপার। তাহলে আদি বসবে উপরে নিচে, আর উপরে বসবে কতটুকু জাস্ট পরিবর্তিত হইলো। যেমন এই তারের দৈর্ঘ্যের উদাহরণে কি বলছি, আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল 1 মিটার, আর আমি পরিবর্তিত করলাম কতটুকু, 1.5 মিটার বানাইছি, তার মানে পরিবর্তিত হয়েছে 0.5 মিটার, তাহলে উপরে 0.5। তাহলে এই কথাটাও মনে রেখো, দৈর্ঘ্য নিয়ে যখন কাজ করবো তখন বলবো এই বিকৃতিটাকে বলবো দৈর্ঘ্য বিকৃতি। তার মানে এখানে যে লিখছি স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা আসলে কি, দৈর্ঘ্য বিকৃতি, ক্লিয়ার। তাহলে আমরা পাইলাম পীড়ন এবং বিকৃতি পাইলাম, এবং এটাও লিখে রাখো যে বিকৃতির কোনো একক নেই, সাইডে দাগ দিয়ে লিখে রাখো বিকৃতির কোনো একক নেই। আমি যে সকল কথাগুলো বলবো এবং দেখবা এই বোর্ডে লেখা নাই, সেটা তুমি সাইডে দাগ দিয়ে লিখে ফেলবা, অবশ্যই প্রত্যেকটা জরুরি কথাই বলবো আজকে শুধু। তো বিকৃতি বুঝলাম আমার, বিকৃতি কোনো একক নাই, কারণ এটা কি অনুপাত, কাটাকাটি চলে গেছে, একক নাই মাত্রাও নাই, গ্রেট। এবার আমরা পীড়ন বিকৃতির পরে আমাদের ওই বইয়ের সিরিয়ালে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্ক। তো ইয়ং গুণাঙ্ক জিনিসটা কি, এই কথাটাও বাংলায় উপরে লিখে রাখা হবে, ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু লেখা হচ্ছে এভাবে যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি।
পীড়ন বাই বিকৃতির অনুপাত একটা ধ্রুবক সংখ্যা, এটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্রটা পরীক্ষায় আসে, হুকের সূত্রটি লেখো, তখন তুমি এই কথাটা একটু বই থেকে দেখে নিবা সুন্দর করে, হুকের সূত্রটা পড়তে হবে। তো ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান কি বললাম, যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, লিখে ফেলো বাংলাটা। এবার ওই দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির করলে আমরা এই লাইনটা পাই আসলে, যে ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ স্মল এল। ভালো করে মনে রাখতে হবে, উপরে ক্যাপিটাল এল আর নিচে স্মল এল। এফ মানে হচ্ছে বল, মনে করো তোমার কাছে একটা তার ছিল, এই তারটায় তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো, তাহলে এই তারটার দৈর্ঘ্য হচ্ছে, আদি দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, এটা হচ্ছে আমাদের কি এল। এফ মানে, এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য, এফ মানে কতটুকু বল প্রয়োগ করলাম, আমি তাই না মনে করো লম্বা করবো, তো বল দিচ্ছি, আচ্ছা এফ। অনেক সময় এফ এর মান দেওয়া থাকে না, শুধু বলে এই তারের মধ্যে আমি একটা পাথর ঝুলাই দিছি, একটা 10 কেজি ভরের বস্তু ঝুলাই দিছি, তাহলে বস্তু ঝুলালেও কি টান দিবে না নিচে বস্তুটার জন্য, টান খাবে। তাহলে বস্তুর যদি ভর দেওয়া থাকে তাহলে এফ এর পরিবর্তে এমজি লিখতে পারবা, শেষ। আর এ মানে হচ্ছে ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে কি, এই যে তারটা দেখতে পাচ্ছ, এই তারটা দেখো না যে এরকম, এরকম মোটা না, আবার আমি যদি এই তারের কথা বলতাম, এই যে এই চিকনটা, তাহলে কি এটা হচ্ছে চিকন। আর যদি আমি এই তারের কথা বলি, এই তারটা মোটা, তাহলে এই তারের প্রস্থচ্ছেদটা কীরকম, মোটা নাকি চিকন, এটা বুঝাই আমরা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বারা। তাহলে এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি এর মানটা লেখা না থাকে কখনো, তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো, পাই আর স্কোয়ার, যেখানে আর মানে ব্যাসার্ধ। এই কথাটা সুন্দর করে মনে রাখো, ঠিক আছে। আর যদি কখনো লেখা থাকে তারের প্রস্থচ্ছেদের ব্যাস, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করবা, তাহলে ব্যাসার্ধ চলে আসবে, তাহলে তখন এখানে বসাই দিবা পাই আর স্কোয়ার। তাহলে পাইলাম আমরা ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান এফ এল বাই এ স্মল এল, আর এফ না থাকলে এম জি, আর এ না থাকলে পাই আর স্কোয়ার। আশা করি ক্লিয়ার, সবাই জানি আমরা। এবং এই ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্ক তিনজনেরই একক সেম, নিচে লেখা রাখো, এই তিনটারই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এই একটু আগে দেখে আসলাম আমরা নিউটন পার মিটার স্কোয়ার, মানে পীড়নের একক যা, এই গুণাঙ্কগুলোরও একক তাই, ইয়ং গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক সেম সেম একক। এবার দেখো তাহলে আমরা আয়তন গুণাঙ্ক দেখি, এবং ইয়ং গুণাঙ্ক দিয়ে অনেক প্রশ্ন পরীক্ষা আসবে। এখান থেকে প্রশ্ন যদি আসে তাহলে এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মনে করো তোমার আসতেই 100%, এই সূত্র তো তোমার পরীক্ষার হলে লিখতেই হবে, 100% শিওর লিখতেই হবে। তুমি যাই পারলে খাতা দিয়ে মার্জিন করে আগে লিখে রাখবা, আমরা জানি ওয়াই সমান সমান এফ এল বাই এল, মানে গ বা ঘতে কাজে তো লাগবেই, ঠিক আছে, ওকে ফাইন। তো ওয়াই সমান সমান এফ এল বাই এল আর এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। এবার দেখো আয়তন গুণাঙ্ক একটু বলি, আয়তন গুণাঙ্ক। তো আয়তন গুণাঙ্ক সেম, আয়তন গুণ বাংলাটা লেখা রাখো, আয়তন গুণাঙ্ক বিটা বা বি বলি এটাকে আমরা, বাল্ক মডুলাস। আয়তন গুণাঙ্ক সমান হচ্ছে কি আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। ইয়ং গুণাঙ্ক কি ছিল, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, আর এটা হবে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আয়তন নিয়ে কাজ করলে পাবো আয়তন গুণাঙ্ক। ফর্মুলা কি, এফ ভি বাই এ ইন্টু ডেল ভি। এফ মানে বল, এ মানে ক্ষেত্রফল, সেম আগের মতো। ভি মানে হচ্ছে আয়তন, আর ডেল ভি মানে কি আয়তনের পরিবর্তন, কতটুকু আয়তন কমাই ফেললা, আয়তনের হ্রাস করলা, হ্যাঁ ওইটা আয়তনের পরিবর্তন, ডেল ভি আয়তনের পরিবর্তন। বা এফ বাই এর পরিবর্তে আবার চাপ লেখা যায়, তাহলে আমরা সরাসরি লিখছি পি, আর বড় হাতের ভি ছিল আর নিচে ডেল ভি। তাহলে বড় হাতের ভি মানে আদি আয়তন, আর ডেল ভি বা অনেক সময় বইয়ে ছোটো হাতের ভি লেখা থাকে, লিখতে পারো। তো আমি ছোটো হাতের ভি লিখি নাই, কারণ আমরা মাঝে মাঝে ভি লিখতে লিখতে কোনটা যে বড় হাতের আর কোনটা যে ছোটো হাতের আমরা ভুলে যাই, মানে যখন গুণ টুন করে উল্টাপাল্টা করি আমরা, কোনটা বড় কোনটা ছোটো আর বোঝা যায় না। তো এই জন্য ডেল লিখবা, তাহলে তোমার কোনো প্যারা হবে না। ডেল মানে কি আয়তনের পরিবর্তন। তাহলে বুঝতে পারলাম আমরা ইয়ং গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক, এবং আয়তন গুণাঙ্ক নিয়েও প্রশ্ন আসতে পারে। কঠিনভাবে কি প্রশ্ন আসতে পারে সেই একটা প্রশ্ন আমি দেখাই দিব, যদি প্রশ্ন কঠিন করে তাহলে এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে, হ্যাঁ। তো এই প্রশ্ন আমি দেখাই দিব লাস্টে। তো সংনম্যতা দেখো, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে, হ্যাঁ। সংনম্যতাকে কে দ্বারা প্রকাশ করা হয়, কে ইকুয়াল টু 1/β। তোমাকে যদি পরীক্ষায় বলে সংনম্যতা নির্ণয় করো, তুমি আগে বিটা বের করবা সূত্র দিয়ে, তারপরে ওইটাকে উল্টাই দিবা, শেষ চলে যাবে সংনম্যতা। একইভাবে আরেকটা গুণাঙ্ক আমাদের আছে, সেটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্কটা কি, এটা সমান সমান কি এফ বাই এ থিটা। এটাকে আমরা আরও বলি, দৃঢ়তার গুণাঙ্কের আরও নাম বলি, লিখে রাখো, ব্যাবর্তন গুণাঙ্ক বলি আমরা এটাকে, বা মোচড় গুণাঙ্ক বলি। দৃঢ়তার গুণাঙ্ক অথবা ব্যাবর্তন গুণাঙ্ক অথবা মোচড় গুণাঙ্ক, এরকম বিভিন্ন, বা কৃন্তন গুণাঙ্ক, এরকম বিভিন্ন নাম আমরা দিই, ঠিক আছে। তো মনে রাখতে পারো। তো এটা দৃঢ়তার গুণাঙ্ক সমান কি লেখা হয়, এভাবে লেখা হয়, ব্যাবর্তন পীড়ন ভাগ ব্যাবর্তন বিকৃতি, অথবা লেখা হতে পারে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, লিখে রাখো সাইডে। তো এটা সমান সমান কী হবে, এফ বাই এ থিটা। এফ মানে বল, এ মানে ক্ষেত্রফল, আর থিটা মানে কি, থিটা মানে হচ্ছে এখানে সেই বিকৃতি, এই থিটা মানেই হচ্ছে বিকৃতি। তাইলে ব্যাবর্তন বিকৃতি, তাহলে সেটাকে প্রকাশ করবো কি দিয়ে, থিটা দিয়ে। বা কৃন্তন বিকৃতি, ওই বিকৃতিটাকে প্রকাশ করবো কি দিয়ে, থিটা দিয়ে। তার মানে দৃঢ়তার গুণাঙ্কের ক্ষেত্রে যে বিকৃতিটা লিখি আমরা, সেই বিকৃতিটাই হচ্ছে
থিটা। ওকে, তো আমি যেই কথাগুলো বলতেছি সাইডে লিখে রাখো, অবশ্যই লিখে রাখো ভাইয়া, কারণ তোমার রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, সূত্রের পাশাপাশি বেসিকগুলো থাকলো। তাহলে আমরা পাইলাম কি পীড়ন F/A, অসহপীড়ন কি অসহবল বাই ক্ষেত্রফল, একক মাত্রা পাইলাম। বিকৃতি বুঝলাম আমরা, 3টা বিকৃতি আছে, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং আমাদের হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। এই 3টা জিনিস আমরা পাইলাম। এই 3টাই ভালো করে মনে রাখতে হবে, ফর্মুলাগুলো ঠাড়া মুখস্থ করে ফেলো। সামনে আমরা এগুলোর অ্যাপ্লিকেশন দেখবো, বিশেষ করে গতে কী প্রশ্ন আসতে পারে, কিভাবে চেঞ্জ করে দিতে পারে, বা কঠিন হলে কি বলতে পারে, বা কিভাবে আমি সলভ করবো, সব কিছু দেখাই দিব। ঘর জন্য সেম, কঠিন প্রশ্ন যদি বানাই দেয় এখান থেকে কীভাবে দিতে পারে, তাহলে তুমি যেন একদম তোমার সর্বোপরি 100% প্রিপারেশন থাকে এই চ্যাপ্টার থেকে। আমি চাই যে যারা আমাদের সাথে দর্পণ একাডেমির সাথে তোমরা হচ্ছে প্রস্তুতি নিচ্ছ এইচএসসির জন্য, তারা যেন এই চ্যাপ্টার থেকে 100% একটা প্রশ্ন কনফার্ম করে আসতে পারো। তো সেই দায়িত্ব আমি নিচ্ছি এবং সেই চেষ্টা আমি করে যাচ্ছি। তোমাকে এখন চেষ্টা করতে হবে, এই ক্লাসটি দেখার পরে টেস্ট পেপার নিয়ে একটু বসতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবা, শেষ। এই চ্যাপ্টার নিয়ে কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। তো এটা বুঝে ফেলাম আমরা। ওকে ফাইন, এবার তুমি খাতায় সুন্দর করে এগুলো লেখা শুরু করবা। এবার দেখো এইটা আরও বেশি ইম্পর্টেন্ট, এই কৃতকাজের এটা গতে বা ঘতে আসে, এবং হচ্ছে এই যে এটাও দেখো। এই পুরো টপিকগুলো কিন্তু আসলে একটাই টপিক, আসলে স্থিতিস্থাপকতা। এই একটা টপিক থেকে আসলে একটা সৃজনশীল আসবে, কারণ তোমাদের আরও এই চ্যাপ্টারে অন্যান্য টপিক ছিল, সেগুলো শর্ট সিলেবাসের বাদ দিছে। এর পরবর্তী ব্যাচগুলোতে যখন শর্ট সিলেবাসের বাদ দিয়ে ফুল সিলেবাস করবে, তখন সেই ভিডিওগুলো আসলে দেওয়া হবে। হ্যাঁ, তো এটা খেয়াল করো আগে যে কৃতকাজ, স্থিতিস্থাপক বিভব শক্তি, সঞ্চিত শক্তিগুলোর মানে কি। মনে করো আমি তোমাকে সুন্দরভাবে দেখাই ধরলাম, এই হচ্ছে একটা তার, এই তারটাতে তুমি মনে করো F পরিমাণ বল প্রয়োগ করছো, এই যে বল দিলা, এটা একটু বৃদ্ধি পাবে, দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, লম্বা হয়ে গেল এতটুকু। এবার এই যে তুমি তারটাকে টেনে লম্বা করে ফেললা, প্রসারিত করে ফেললা, তোমাকে অবশ্যই কাজ করতে হয়েছে, তোমার শক্তি খরচ হয়েছে। তো সেই কৃত কাজটা কত আমাদের মাঝে মাঝে জিজ্ঞেস করে, বা সঞ্চিত শক্তি কত জিজ্ঞেস করে। তো ভালো করে খেয়াল রাখবা, যখন এই কৃত কাজ, সঞ্চিত শক্তি এই কথাগুলো আসবে, তখন কিন্তু ভালো করে খেয়াল করতে হবে একটা জিনিস। তোমার যদি পরীক্ষায় বলে যে তার সম্প্রসারণে কৃত কাজ, এই তারটাকে সম্প্রসারিত করলাম, তাহলে তুমি এখানে বাংলাতে এভাবে লিখে রাখো, তার সম্প্রসারণে, তারপর লেখো কৃত কাজ, অবলিক দিয়ে লেখো স্থিতিস্থাপক বিভব শক্তি। মাঝে মাঝে এভাবে বলে, তারটা আছে, তারটাকে আমরা এরকম টেনে লম্বা করলাম, তাহলে তারের স্থিতিস্থাপক বিভব শক্তি কত, স্থিতিস্থাপক স্থিতি শক্তি কত, সঞ্চিত শক্তি কত, হ্যাঁ, বা শুধু বিভব শক্তি কত, এভাবে জিজ্ঞেস করবে। তো এই সবগুলা কথা জিজ্ঞেস করা মানে হচ্ছে কৃতকাজ। বা তোমাকে বলতে পারে যে সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত, এখানে লিখে রাখো, সঞ্চিত শক্তি লিখছি না, এটাও তোমাকে বলতে পারে সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত। তো এই সর্বোচ্চ সঞ্চিত শক্তি বললেই তুমি বুঝবে কি ডাব্লিউ, এই সবগুলো কথা বলা মানেই ডাব্লিউ। এই স্থিতিশক্তি, সঞ্চিত শক্তি, বিভব শক্তি, কৃতকাজ সব কিছু মানেই ডাব্লিউ। তুমি কিন্তু ভুল করেও এই সঞ্চিত শক্তি বললে ইউ লিখবা না, এই ইউ কিন্তু আলাদা জিনিস। কি দেখো, একক আয়তনে সঞ্চিত শক্তি, যখন এই একক আয়তন কথাটা আসবে তখন তুমি ইউ লিখবা, একক আয়তন, হ্যাঁ, এই কথাটা ইম্পর্টেন্ট। একক আয়তনে কৃতকাজও বলতে পারে, তখনও কিন্তু ইউ। একক আয়তনে বিভব শক্তি বলতে পারে, ইউ। হ্যাঁ, একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি বলতে পারে, তখন ইউ। হ্যাঁ, কারণ একক আয়তন মানে কি, যে মোট আয়তন দিয়ে ভাগ করতে হবে, ভাগ করি আমরা ইউ পাইছি আসলে। তো একক আয়তন বললে তখন তুমি ইউ এর সূত্রগুলো বসাবা। তার আগে ডাব্লিউ এর সূত্রগুলো দেখে রাখি আমরা। ডাব্লিউ সমান কী হবে, হাফ ওয়াই এ স্মল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। হাফ তো হাফই, ওয়াই মানে ইয়ং গুণাঙ্ক, এ মানে কি ওই যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের একক তো তোমরা জানোই যে আমাদের হচ্ছে কি, যে এর একক তোমরা জানো, এর একক কি, যে মিটার স্কোয়ার। তো মিটার স্কোয়ার কীভাবে বানাইতে হয় সেগুলো আমি বলে দেবো, সমস্যা নেই। ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। আর স্মল এল তো আগে বলে আসলাম যে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। আর ক্যাপিটাল এল কি, ক্যাপিটাল এল হচ্ছে যে আদি দৈর্ঘ্য কতটুকু ছিল সেটা। তার মানে ইয়ং গুণাঙ্ক, তারপরে ক্ষেত্রফল, আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া থাকলে, তারপরে তুমি তারটাকে টেনে লম্বা করছো, ওই তারের ইয়ং গুণাঙ্ক কতটুকু তার ছিল আগে, কতটুকু লম্বা হলো, এ সকল ইনফরমেশন দেওয়া থাকলে তারটায় কী পরিমাণে কাজ হয়েছে, মানে তারটার উপরে তুমি কী পরিমাণে কাজ করছো, তোমার কতটুকু শক্তি খরচ হয়েছে, এইগুলো তুমি বের করতে পারবা এই সূত্র থেকে। ডাব্লিউ সমান হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, ডান। অথবা তুমি এই ডাব্লিউটা এই সূত্র দিয়েও বের করতে পারবা, যে হাফ এফ ইন্টু স্মল এল। অবশ্যই কিন্তু স্মল এল, এখানে ভুল করে কিন্তু আবার ক্যাপিটাল এল দিলে হবে না, তাহলে কিন্তু জিরো পাবা। হাফ এফ স্মল এল, তার মানে কতটুকু বল প্রয়োগ করছো আর কতটুকু লম্বা হয়েছে, এতটুকু জানা থাকলেই বের করতে পারবা যে তোমার কতটুকু শক্তি খরচ হইলো, বা তারের মধ্যে কতটুকু শক্তি জমা হইলো, সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত বা ডাব্লিউ কত সেটা বের করতে পারবা। সূত্র কী হবে, হাফ এফ এল, এফ মানে বল আর স্মল এল মানে কি, যে দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে হাফ এফ এল, শেষ।
আর তুমি প্রশ্নে ভালো করে আগে দেখবা যে এই সকল ইনফরমেশন আছে কিনা, যে ওই তারটার মধ্যে আমি এত বল প্রয়োগ করছি, ওর ফলে তারটা অতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। এই দুইটা জিনিস দেওয়া থাকলে তুমি আর এই সূত্র দিয়ে কষ্ট করে করবা না, এটা দিয়ে করবা, তাহলে তাড়াতাড়ি হবে। বুঝতে পারতেছো? সেম নাম্বার কিন্তু, হ্যাঁ, এমন না যে এটা আমরা শর্টকাট বের করছি, এটা বইয়েরই সূত্র, ডিরেক্ট তুমি ইউজ করতে পারবা। যে আমরা জানি তার সম্প্রসারণে বিভব শক্তি, সঞ্চিত শক্তি বা কৃতকাজ, এটা ডিরেক্ট লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দুইটা সূত্র পেয়ে গেল, দুইটা ভালো করে মুখস্থ রাখো। আর এফ যদি কখনো দেওয়া না থাকে, এফের পরিবর্তে আমরা এমজি তো লিখতে পারবোই, দ্যাটস ইট। তো এটা আমাদের আশা করি ক্লিয়ার। এবং এই যে কৃতকাজের কথা বলতেছিল, সঞ্চিত শক্তির কথা বলতেছিল, একক কী হবে? একক জুল, হ্যাঁ, এরকম আমাদের বলতে পারে। এবার আমরা আরও আসি, আরও দুইটা জিনিস। একক আয়তনের সঞ্চিত শক্তি, যে তারটা আমি টেনে লম্বা করলাম, ওই তারটা টেনে লম্বা করলাম আমি, ওই তারটার একক আয়তনে কতটুকু শক্তি জমা হয়েছে। তাহলে একক আয়তন কথাটা পাইলে তুমি করবা কি? ইউ বের করবা। ইউ এর কয়েকটা ফর্মুলা খেয়াল করো। প্রথমত ইউ সমান সমান হচ্ছে W/V। তাহলে মোট যে সঞ্চিত শক্তি বা মোট যে কৃতকাজ, এই যে বের করছিলাম, ওইটাকে যদি আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলে আয়তনের সূত্রটা কী হবে আমাদের? যদি আয়তন দিয়ে ভাগ করে দাও, আয়তনের সূত্র হবে V = হচ্ছে AL, V = A ক্যাপিটাল L কিন্তু এখানে। তার মানে এই যে এই তারটার আয়তন কতটুকু বুঝবা কীভাবে? এই তারটার দৈর্ঘ্য আর এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে পাওয়া যাবে আয়তন। ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে আয়তন পাওয়া যাবে, ঠিক আছে? তো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা হচ্ছে দৈর্ঘ্য, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো যদি মোট কাজকে বা মোট সঞ্চিত শক্তিকে তুমি আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলে পাবা কি? একক আয়তনে সঞ্চিত শক্তি। পরীক্ষা কিন্তু বলতে পারে মোট সঞ্চিত শক্তি কত, তুমি কিন্তু এইখানে ফোকাস করবা না, তুমি ফোকাস করবা কি বলছে, মোট নাকি একক আয়তন। মোট বলা মানে কি? W। শুধু একক আয়তন বললে কি হবে? ইউ। বারবার করে কথাটা বললাম, কেউ যেন ভুল না করো। তো ইউ সমান সমান W/V। আরও ইউ সমান সমান কী লেখা যায় খেয়াল করো, ½ y/L² ঠিক আছে? ½ y/L²। তো এই যে ½ y/L², y মানে তো আগের মতোই তুমি জানো, ইয়ং গুণাঙ্ক, ক্যাপিটাল এল মানে আদি দৈর্ঘ্য, স্মল এল মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি, সেম ইনফরমেশন, সেম আগের মতো। এই সূত্রটাকে আমি চাইলে এইভাবেও লিখতে পারবো, যে ½ × পীড়ন × বিকৃতি। মাঝে মাঝে তুমি দেখবা যে প্রশ্নে এরকম ডাটা দেওয়া নাই, তোমার পীড়ন বের করে নেওয়া লাগতেছে, বিকৃতি এভাবে বের করে নেওয়া লাগতেছে, বের করে তোমার মান বসানোর প্রয়োজন হইতে পারে। তা তুমি সূত্রগুলো মাথায় রাখো, যখন অঙ্ক প্র্যাকটিস করবা তখন এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা, দেখবা যে এইগুলা ডাটা দেওয়া আছে কিনা। হ্যাঁ, তো এখানে খেয়াল করে, এখানে কিন্তু এ আবার নাই, ½ y/A কিন্তু নাই, এখানে এ ছিল, এটার মধ্যে এ নাই। ভালো করে সূত্রগুলো মনোযোগ দিয়ে দেখবা, একটা সৃজনশীল এখান থেকে আসবে, বুঝতেই পারছো। জাস্ট এই এক বোর্ড পড়লে তুমি একটা সৃজনশীল পাচ্ছ। এর থেকে আর সহজ কী চাও তুমি? আসলে এর থেকে কিছু সহজ আর নাই। তো তোমাকে এর মধ্যেও ভুল করা যাবে না, কোনোভাবেই ভুল করা যাবে না। অল্প জিনিস 100% বাড়তে হবে, যেন পরীক্ষার হলে গিয়ে একটা কনফিডেন্স থাকে যে আর কিছু না পারে, আমি সপ্তম অধ্যায় তো পারবো, হ্যাঁ, পারলে আমি অন্য কাউকে আরও দেখাবো, হ্যাঁ, মানে ও নিজে অন্য কারোটা দেখবো না, এই কনফিডেন্সটা বিল্ড করার চেষ্টা করো। অনেকে আমরা আছি যে সারা বছর পরীক্ষা যখন দিই বন্ধুদেরটা দেখে দেখে দেওয়ার চেষ্টা করি, তারাও পারবো ভাই, জাস্ট ক্লাসটা করলেই, ঠিক আছে? গেল আমাদের। তাহলে আমরা ভালো করে বুঝছি কখন আমরা W লিখবো বা কখন আমরা ইউ লিখবো, ক্লিয়ার? এবার আরেকটা লাস্ট জিনিস আছে, পয়সনের অনুপাত। সেটা কি? এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা = এই বাংলাটাকে লিখে রাখো, যে পয়সনের অনুপাত = দাগ দাও, লেখো পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি। পরীক্ষায় মাঝে মাঝে আসে, পয়সনের অনুপাত কাকে বলে? তুমি কি লিখবা? স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে কি বলে? পয়সনের অনুপাত বলে। শেষ, সংজ্ঞা হয়ে গেল। তো লিখে রাখো সিগমা সমান পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতি। ওকে, এবার ফর্মুলাটা লেখো, যে মাইনাস দেওয়া হয় একটা, d ক্যাপিটাল L ক্যাপিটাল D স্মল l। হ্যাঁ, এই যে স্মল d, এটা মানে হচ্ছে, আগে বড়গুলা বলিনি, আগে এই যে ক্যাপিটাল L মানে আদি দৈর্ঘ্য, আগের মতোই। ক্যাপিটাল D মানে কি? আদি ব্যাস। D মানে এখানে ব্যাস বোঝানো হয়েছে। তো এই সূত্রটা ব্যাস দিয়ে না লিখে ব্যাসার্ধ দিয়েও লেখা যাইতো, তখন আমরা এরকম লিখতাম। তার আগে বাকি সূত্র বলে দিই। তাহলে ক্যাপিটাল D মানে আদি ব্যাস, ক্যাপিটাল L মানে আদি দৈর্ঘ্য, স্মল l মানে ওই যে দৈর্ঘ্য বৃদ্ধি, মনে পড়ে দৈর্ঘ্য বৃদ্ধি, ওই যে আগে দেখছিলাম আমরা স্মল l, সেম। তবে এইখানকার স্মল d মানে হচ্ছে ব্যাস হ্রাস। সুন্দর করে লেখা রাখো, ছোট d = ব্যাস হ্রাস। পরীক্ষায় ব্যাস হ্রাস বের করতে বলে। সিগমা সমান মাইনাস স্মল d ক্যাপিটাল, দেখো এরকম স্মল d ক্যাপিটাল D স্মল l। মানে দেখো ছোট বড়, মানে এরকম কখনো হবে না। এখানে ছোট d লিখছো, ছোট l কখনো হবে না, ছোট l নিচে উল্টা হবে। তো এটা মনে রাখো, উপরে ছোট d দিয়েই শুরু হবে, ছোট d বড় l, বড় d ছোট l, যেমনে পারো মনে রাখো তুমি সূত্রটা ভাই, 4-5 বার লেখো দরকার হয়। এবার এটা তো ব্যাস দিয়ে, কখনো কখনো আমাদের ডিরেক্ট ব্যাসার্ধ লেখা থাকে প্রশ্নের মধ্যে, তখন তুমি চাইলে ব্যাসার্ধ দিয়েও লিখতে পারবা, অথবা তুমি ব্যাসার্ধকে ব্যাস তো বানিয়ে নিতে পারবা। তুমি জানো ব্যাসার্ধ ব্যাসের সম্পর্ক 2,
তার মানে কি যে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, বা ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যাবে। এইটুকু তোমরা সবাই বুঝি। তো ব্যাসার্ধ থাকলেও তুমি চাইলে এরকম ব্যাস বানায় নিয়ে অঙ্কটা করতে পারবা, কোনো সমস্যা নাই। অথবা যদি সরাসরি এইটা ব্যাসার্ধ দিয়েই লিখতে চাও তারা এভাবে লিখবা, ঠিক আছে। মাইনাস থাকবে, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছি ওই যে ব্যাসটা যে হ্রাস পায় ওই হ্রাসটাকে বোঝানোর জন্য মাইনাসটা ইউজ করে। অঙ্ক করার সময় তুমি শুধু ভ্যালু নিয়ে কাজ করতে পারবা, ডিরেক্ট মান বসায় কাজ করতে পারবা, অঙ্ক করানোর সময় সেটা দেখাবো। ওকে, এবার কি বললাম, এটা কি ছিল ব্যাস হ্রাস। তাহলে এখানে নিব আমরা কি ব্যাসার্ধ হ্রাস, ব্যাসার্ধ নিয়ে অঙ্কটা করতে লিখবো ব্যাসার্ধ হ্রাস বা ব্যাসার্ধের পরিবর্তন ডেল আর লিখি আমরা সেটাকে। আর ক্যাপিটাল এল তো ক্যাপিটাল এলই লিখবো আমরা, হ্যাঁ। ওকে, এবার স্মল ডি মানে কি, মানে এখানে ছিল আদি ব্যাস, তো ব্যাসার্ধ দিয়ে লিখবো আদি ব্যাসার্ধ। আগে ছিল আদি ব্যাস, এখন লিখবো কি আদি ব্যাসার্ধ। ওকে, আর স্মল এল মানে কি, স্মল এল মানে ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, এটাকে ডেল স্মল এল লিখতে পারো বা খালি স্মল এল লিখতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে এরকম আর দিয়েও শুধু লেখা যাইতে পারে, বা লেখে বইয়ে মাঝে মাঝে তুমিও লিখতে পারবা ব্যাসার্ধ দেওয়া থাকলে, ঠিক আছে। তো ব্যাসার্ধ থাকলে ডিরেক্ট এটা ইউজ করতে পারো বা এটা সাহায্য নিয়েও করতে পারবা, কোনো সমস্যা নেই। এবং এটাও মনে রাখো পয়সনের অনুপাতের কোনো একক নাই, অনুপাত যেহেতু কোনো একক নাই, হ্যাঁ। এবং এই মানটা কি হয়, একটা ইম্পর্টেন্ট এমসিকিউ পরীক্ষা আসে, এই মানটা কি হয়, এই মানটা হচ্ছে যে -1 থেকে হাফের মধ্যে হয়, হ্যাঁ। এই মানটা মনে রাখবা, এই সিগমার মানটা কি হয় -1 থেকে শুরু করে হাফের মধ্যে যে কোনো মান হইতে পারে আর কি। এবং নর্মালি দেখা যায় 0 থেকে হাফের মধ্যেই বেশি হয় ধাতব পদার্থের ক্ষেত্রে, এই কথাটা মনে রাখতে পারো। যাই হোক, সমস্যা নেই, এগুলো এমসিকিউর জন্য এই কথাটা বললাম। এই এতটুকু ইনফরমেশন তোমার যে মাথায় থাকে, সূত্রগুলো তুমি জানো, এখন তুমি রেডি সৃজনশীল করার জন্য, যে পরীক্ষায় কী কী ধরনের সৃজনশীল আসবে বা কীভাবে সলভ করতে হবে, এখন তুমি রেডি। আর যেই সকল খুঁটিনাটি ব্যাপারগুলো আরও লাগবে আমি সাইডে লিখে দিব, সেগুলো তুমি সাথে করে ফেলবা, ঠিক আছে। ওকে ফাইন, চলো আমরা শুরু করি এখন আমাদের যে এইগুলো দিয়ে কীভাবে ঘ নাম্বার আসতে পারে, কী কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সেই সমস্ত আইডিয়াগুলো দিচ্ছি। কঠিন হইলেও যেন আমরা পারি সেটাও। এবং তোমরা যারা হচ্ছে আমাদের সাথে এখনও অ্যাডমিশন প্রো ব্যাচে যুক্ত হন তারা কিন্তু যুক্ত হতে পারো। অ্যাডমিশন প্রো হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্যাচ, তোমাদের এইচএসসি পরীক্ষার পরে কিন্তু তার অ্যাডমিশন ক্লাসগুলো শুরু হবে। তো সেই অ্যাডমিশন ব্যাচে কিন্তু প্রি বুকিং চলতেছে। অলরেডি আমাদের সাথে মোটামুটি 270 জনের মতো তোমরা যুক্ত হয়ে গেছো। তো আরও যারা যুক্ত হতে চাও খুব দ্রুত যুক্ত হয়ে যাও। তুমি কিন্তু আপাতত মাত্র 500 টাকা দিয়ে বুকিং করে রাখতে পারো, আর বাকি টাকা তুমি এসএসসির আগে দিয়ে দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। এখন যারা বুকিং করে রাখতেছে তারা কিন্তু হায়ার ম্যাথের ক্লাসগুলো স্পেশালি পাচ্ছে, কারণ হায়ার ম্যাথ নিয়ে অনেকেরই সমস্যা, হায়ার ম্যাথ একদম হজবরল অবস্থা। সেখানে আমরা চেষ্টা করতেছি যে চারটা চ্যাপ্টার করে দিয়ে হলেও যেন A+টা নিয়ে আসা যায় কোনোভাবে, এরকম শর্ট ক্লাসের মাধ্যমে সেই জিনিসটা চেষ্টা করা হচ্ছে। আর তাছাড়া কখগুলো যাচ্ছে, এই চ্যাপ্টারটা পড়ে ফেললা, এই চ্যাপ্টারের কখগুলো তাদেরকে দাগিয়ে দিচ্ছি, যাদেরকে পড়া দিয়ে দিই তারা ওই দিন পড়া শেষ করে কমেন্টে লেখে যে ভাই হ্যাঁ পড়ে ফেলছি, ডান। তো এইভাবে কিন্তু আমরা চালানোর চেষ্টা করতেছি। তোমরা যদি কেউ অ্যাডমিশন ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে চাও তো যুক্ত তো হবাই, পরে আগেই যুক্ত হয়ে থাকো 500 টাকা দিয়ে অ্যাটলিস্ট, তাহলে কিন্তু ওই ব্যাচের সাপোর্টটুকু পাচ্ছ। ওই সাপোর্টটুকু কিন্তু আমরা ফ্রিতেই দিচ্ছি আসলে, কারণ অ্যাডমিশন ক্লাস তো শুরু হবে এইচএসসির পরে। তো আপাতত ওই সাপোর্টটুকু আমরা ফ্রিতেই দিচ্ছি, বোনাস হিসেবে দিচ্ছি, যেন তোমাদেরকে হেল্প করা যায় আর কি। আর তোমরা এখানেও পাবা, সমস্যা নেই, এই গ্রুপেও তো এখানে ফ্রি ক্লাস পাচ্ছ। এবং তোমরা যারা হচ্ছে মনে করছো না ভাই আমি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন বেসে যুক্ত হব, তারাও কিন্তু যুক্ত হতে পারবা, কোনো সমস্যা নেই। তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। এবং অবশ্যই কমেন্টে তোমরা জানাবা যে আসলে হ্যাঁ এই ক্লাসগুলো তোমাদের কতটুকু উপকারে আসতেছে, কারণ তোমাদের কমেন্টগুলো দেখলে মাঝে মাঝে আমি আরও ভরসা পাই যে না আমার আরও বেশি ক্লাস দেওয়া উচিত, হ্যাঁ। তো এই তোমরা কমেন্টগুলো একটু জাস্ট করতে পারো, একটা কমেন্ট করতে হবে, একটা লাইক দিতে তোমাদের বেশি সময় লাগে না। তো এত কষ্ট করে আমি তোমার জন্য বানাচ্ছি, দেখো গা দিয়ে ঘাম পড়তেছে, কারণ ফ্যানটা অফ করে রাখছি, কারণ ফ্যানটা একটু ছাড়লে একটু সাউন্ড হবে, নয়েজ হবে, তোমাদের হয়তো বা কথাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তা আমি কিন্তু সেটাও স্যাক্রিফাইস করতেছি শুধুমাত্র তোমাদের জন্য, হ্যাঁ। তোমরাও সামান্য হেল্প করতে পারো এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিও অবশ্যই। তো চলো আমরা এখন দেখবো সিকিউ অ্যানালাইসিস, যে কীভাবে এখান থেকে সিকিউগুলো পরীক্ষায় আসতে পারে। তো চলো শুরু করা যাক। চলো তাহলে শুরু করে হচ্ছে আমাদের আজকের সৃজনশীলের টাইপগুলো নিয়ে কাজ করা। তো দেখো শুরুতেই আমরা গ নাম্বার লিখে রাখছি যে দুইটা উদ্দীপক দিছি আমরা, উদ্দীপকটা বাংলা লেখা ছিল, আমি উদ্দীপকটা এরকম চিত্রের সাহায্যে প্রেজেন্ট করছি যেন লেখাটা কম লাগে, আমি বাংলাটাও বলে দেবো। তো এরকম উদ্দীপক দিয়ে আমাদের পরীক্ষায় এরকম প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে, অলরেডি এই ধরনের প্রশ্নগুলো বোর্ডে আসছে বা এগুলো আসলে আসা সম্ভব, এর বাইরে আসলে হয় না। তো চলো আমরা সবগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, সবগুলো তোমাকে দেখাই দিব। এখানে সব ধরনের গ নাম্বারই আছে। এরপর দেখবো ঘ নাম্বারে কী রকম চেঞ্জ করতে পারে। একটা জিনিস তোমরা তো অবশ্যই খেয়াল করছো যে গ নাম্বারগুলোতে নর্মালি আমাদের পরীক্ষাগুলোতে তেমন একটা সমস্যা হয় না। ওই চ্যাপ্টার পড়া থাকলে, ওই চ্যাপ্টারের ফর্মুলাগুলো জানা থাকলে আমরা গ নাম্বারটা কিন্তু খুব সহজেই পারি, কারণ কি গ নাম্বারের ডিরেক্ট সূত্র থেকে আসে। তো ওরকমই জিনিসপাতি এখানে আসে। আর ঘ নাম্বারগুলোতে কিন্তু আমাদের মাঝে মাঝে সমস্যা হয়, কারণ ঘ নাম্বারগুলোতে মাঝে মাঝে ডিফারেন্ট
রকমের জিনিস দেয় বা হচ্ছে ডিফিকাল্ট কিছু জিনিস দেয়, আমাদের ধরতে অসুবিধা হয় বা আমরা যদি প্রশ্নটা টাইপ আগে না জানা থাকে ওই পরীক্ষার হলে বসে মাথায় আমরা আনতে পারি না, তো সেই সমস্যাও হবে না, কারণ আমি আজকে সব ধরনের প্রশ্ন দেখাই দিব। তো ইনশাল্লাহ তোমার কমন পড়বে, ঠিক আছে? দেখো আমাদের কি লেখা, উদ্দীপকটা আমরা বুঝি। উদ্দীপকে লেখা ছিল যে এ ও বি দুইটা তার, হ্যাঁ, দুইটা তারের মধ্যে কী করা হয়েছে যে 10 কেজি ভরের একটা বস্তু ঝুলানো হয়েছে, আর একটার মধ্যে 2 কেজি ভরের একটা বস্তু ঝুলানো হয়েছে, এ তার এবং বি তার। এবং পরবর্তীতে এটাও বলা আছে যে ওই তারের ব্যাসার্ধ হচ্ছে 0.1 মিলিমিটার এবং তারটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এবার অন্য পাশে লেখা যে ওই তারটার ক্ষেত্রফল লেখা আছে 1 মিলিমিটার স্কোয়ার এবং ওই তারটার দৈর্ঘ্য লেখা আছে হচ্ছে 2 মিটার, ঠিক আছে? এবং আরও একটি ইনফরমেশন দেওয়া এখানে, তারটা 10 কেজি ভরের বস্তু ঝুলানোর ফলে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু? 7%। তার মানে 7% এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। কার 7%? ওই আদি দৈর্ঘ্যের 7% অলওয়েজ। তো এখানে অন্যটা লেখা যে তার দৈর্ঘ্য কতটুকু এক্স্যাক্ট বৃদ্ধি পাইছে সেটাই লেখা, যে 2 × 10⁻⁴ মিটার। এবং আমাদের আরও একটি ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছে যে এই যে বি তারটা দেখতে পাচ্ছি, সেই বি তারের অসহপীড়ন হচ্ছে 4.7 × 10⁻⁷ নিউটন। একটা ভ্যালু দেওয়া যে এই তারটার অসহপীড়ন হচ্ছে এত, ঠিক আছে? গ্রেট। এবার আমরা দেখি প্রশ্নগুলো কী কী জিজ্ঞেস করতে পারে, খুব সহজে করে ফেলতে পারবো। এর হচ্ছে গ নম্বরে দেখো বলছে এ তারের পীড়ন কত। তো চলো আমরা এ তারের পীড়নটা বের করে ফেলি, একটু আগে আমরা পীড়ন শিখে আসছি। তো এ তারের দিকে আগে দেখতে হবে এবং কী কী ইনফরমেশন লেখা সেটা খেয়াল করতে হবে। তো দেখো এ তারের মধ্যে কী কী লেখা আছে, দেখো ভর দেওয়া আছে, তার মানে আমি এফ পাবো, আর ক্ষেত্রফল দেওয়া নয় আর দেওয়া, ক্ষেত্রফল বের করতে পারবো, তার মানে আমি পীড়নটা খুব সহজে বের করে ফেলতে পারবো। তো পীড়নটা তুমি কীভাবে বের করবে এটা কিন্তু নির্ভর করতেছে কী কী ডাটা প্রশ্নে দেওয়া তার উপরে। তো তুমি এখানে সরাসরি লিখলা যে আমরা জানি যে পীড়ন ইকুয়াল টু, আমি খুব দ্রুত করে দিচ্ছি, আমি শুধু মানগুলো বসাই দিব, ক্যালকুলেট তুমি নিজেই করতে পারবা। পীড়ন সমান সমান কি, যে বল বাই ক্ষেত্রফল, তাই না? তো আমি লিখলাম যে বল বাই ক্ষেত্রফল। এখন জাস্ট কী করবো, মানটা বসাই দিব। এফ এর মানটা কত, এফ এর মান তো দেওয়া নাই ভাইয়া, তুমি এফ এর পরিবর্তে কী লিখবা, এফ এর পরিবর্তে লিখবা mg, আর এর পরিবর্তে কী লিখবা, পাই আর স্কোয়ার, শেষ। এম এর মানটা কত দেখো, 10 কেজি ভরের বস্তু ছিল, আর জি এর মানটা কিছু না বলা থাকলে 9.8, আর যদি বলা থাকে 10 বা 9 কিছু একটা, তাহলে ওইটা বসাবা। দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে আমরা জানি। এবার পায়ের মান তো পায়ের মানটা বসাই দিয়ে পারো, একবার তুমি বসায়ও দিতে পারো যে হচ্ছে কত, যে 3.1416। আর আর এর মান কত, ব্যাসার্ধ সরাসরি লেখা 0.1 মিলিমিটার, কিন্তু ভাইয়া সব কিছু মিটারে নিতে হবে, সেন্টিমিটার মিলিমিটার যেখানেই থাকুক মিটারে নিয়ে আসতে হবে। তো আমি এই জন্য একটু লিখে দিচ্ছি, যাদের অসুবিধা হয় এগুলো তারা লিখে নাও। সেন্টিমিটার থাকলে মনে করো আছে তোমার হচ্ছে 2 সেন্টিমিটার, তো তুমি 2 সেন্টিমিটারকে মিটার বানাও কীভাবে, 100 দিয়ে ভাগ করে দিবা, বা 10⁻² মিটার সরাসরি। বা মিলিমিটার যদি থাকে, মনে করো 2 মিলিমিটার আছে তোমার, বা হচ্ছে 0.1 মিলিমিটার আছে, তো যেই মিলিমিটার থাকবে তার সাথে খালি গুণ করে দেবা কত, 10⁻³ মিটার, শেষ। তাহলে মিলিমিটার থেকে মিটার নিতে কী করতে হয়, এই যে 10⁻³। এবার মাঝে মাঝে থাকতে পারে স্কোয়ারেরটাও, তোমাকে বললো ক্ষেত্রফলের ছিল, এবার হচ্ছে ক্ষেত্রফলটা লিখতেছি। ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে, একগুলো চেঞ্জ করবা, লিখে নাও, সাইডেগুলো লিখে রাখো, সাইডে দাগ দিয়ে লিখে রাখো। তো থাকতে পারে যে ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার থাকতেই পারে, তো তখন তুমি মিটার স্কোয়ার বানাবা কীভাবে, ওই যা আছে তার সাথে গুণ দিবা 10⁻⁴। সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার বানাতে 10⁻⁴, ঠাডা মুখস্থ রাখো। আর যদি মিলিমিটার স্কোয়ার থাকে তাহলে তুমি মিটার স্কোয়ার বানাবা কীভাবে, 10⁻⁶ মিটার স্কোয়ার। এই কয়েকটা জিনিস তোমার পরীক্ষায় লাগে, তো আমি লিখে দিলাম সেন্টিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার। এই যে সেন্টিমিটার থেকে স্কোয়ার থেকে মিটার স্কোয়ার বানাতে 10⁻⁴, মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার বানাতে 10⁻⁶। ভুল করা যাবে না। দেখো এইখানগুলোতে কিন্তু স্কোয়ার নাই, এইগুলোতে স্কোয়ার আছে, ভালো করে প্রশ্নে তাকায় দেখতে হবে। যেমন এইখানে স্কোয়ার, তার মানে এটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল তুমি মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার বানাবা কীভাবে, মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে 10⁻⁶, ঠিক আছে? তো ভালো করে এটুকু মনে রাখবা, সাইডে লিখে রাখো, ঠিক আছে? আমি যে মুছে দিচ্ছি এবার, ওকে ফাইন। তো এরপরে চলো আমরা হচ্ছে অঙ্কটা সরাসরি শেষ করি। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের কি আছে প্রশ্নে, আমাদের প্রশ্নে আছে হচ্ছে, খেয়াল করো আমাদের প্রশ্নে কি আছে, যে পাই আর স্কোয়ার, আর এর মানটা 0.1 মিলিমিটার, স্কোয়ার কিন্তু নাই, স্কোয়ার থাকলে তো খালি সরাসরি এর জায়গায় বসাই দিতাম, ব্যাসার্ধ আছে। তাহলে তুমি কী করবা, যেই মানটা আছে 0.1 তার সাথে গুণ করে দেবা কত, 10⁻³ মাত্রই লিখে দিলাম, ওইটুকু মুখস্থ রাখতেই হবে, কিচ্ছু করার নাই, নাহলে পারবা না। আচ্ছা এই যে হয়ে গেল তোমার অঙ্ক, তো তোমাকে বলছিল পীড়ন কত, এই যে সব কিছু বের করবা, বসাই দেবে, একটা মান আসবে এবং এককটা অবশ্যই লিখে দেবা নিউটন পার মিটার স্কোয়ার। আর পরীক্ষায় যদি আসে, পরীক্ষা যখন লিখবা এসএসসি পরীক্ষাতে, তখন অবশ্যই শুরুতে লিখে নিবা যে এখানে দেওয়া আছে কি কি, যে তারের বল প্রয়োগ করা হয়েছে, ভর = 10 কেজি, তারপর লিখবা ব্যাসার্ধ r = এত,
এভাবে সব লিখে নিবা, তারপর লিখবা আমরা জানি, আর লাস্টে অবশ্যই ফিনিশিং দিবা। তোমাকে বলছিল এ তারের পীড়ন কত লিখবা, সুতরাং এ তারের পীড়ন, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। এটা করলে তোমাকে ফুল নাম্বার দেবে, না হয় কিন্তু তুমি 1 নাম্বার কমও পাইতে পারো। তো অবশ্যই পরীক্ষায় লিখবা এ তারের পীড়ন কত, এই যে মানটা আসছে এত, একক সহ লিখবা, নিউটন বা মিটার স্কয়ার, লাস্টে অ্যান্সার শেষ। এভাবে অবশ্যই পরীক্ষার হলে তুমি এভাবে কিন্তু ফিনিশিং লাইনটা অবশ্যই দিবা, এক লাইন অবশ্যই লিখতে হবে তোমাকে। ওকে ফাইন, তো আমরা বুঝলাম খুবই সহজ ছিল, কিন্তু ভাই এমন না হয় কিন্তু অঙ্কটা পীড়নটা অন্যভাবে বের করা যাইতে পারতো যদি আমার ওরকম ডাটা দেওয়া থাকতো। মাঝে মাঝে পীড়নই বের করতে বলবে, তো তুমি কিন্তু এই ব্যাপারটাও খেয়াল রাখো। তুমি কি জানতা ওয়াই সমান কি ভাইয়া, ওয়াই সমান কি ছিল আমাদের FL/AL, তাই না? তো এখান থেকে যদি আমি পীড়নটা বের করতে যাই, খেয়াল করো F/A কিন্তু এখানেও আছে F/A, তাহলে এই স্মল এলটাকে এদিকে পাঠিয়ে দিতে হবে, তাহলে জিনিসটা হবে ওয়াই স্মল এল, আর এখানে ক্যাপিটাল এল গুণ আছে, তাহলে লিখেছে ভাগ হয়ে যাবে। তার মানে এই যে এরকম, এই যে F/A এটাই কিন্তু সেই পীড়ন। তো যদি এমন হইতো যে প্রশ্নে আমার এই ধরনের ডাটা দেওয়া নাই, আমার প্রশ্নে এরকম ডাটা দেওয়া, যে ওয়াই দেওয়া, ছোট এল দেওয়া, বড় এল দেওয়া, এরকম দেওয়া, তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের সাহায্য নিয়ে এইভাবে করেও পীড়ন বের করতে পারতাম। এটা মানে কি পীড়ন, তার মানে এইটাও কিন্তু খাতার সাইডে লিখে রাখো যে না এভাবেও পীড়ন বের করা যায়, এই আইডিয়াটাও মাথায় থাকুক, নাহলে হঠাৎ করে পরীক্ষার মধ্যে মাথায় নাও আসতে পারে। তো আমি যেটা পরীক্ষায় আসছে বা কি আরও কীভাবে আসতে পারে সেটাও সাথে সাথে বলে দিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে, পানি হয়ে যাবে সব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, তো মুছে দিচ্ছি আমি জিনিসগুলো, ওকে মুছে দিলাম। এইবার আসো এটুকুর পরে আমরা দেখি পরের অঙ্কটা। তোমাকে বলছে যে ভাইয়া বি তারের অসহ বল কত, বি তারের অসহ বল কত, আমি মুছে দিচ্ছি। আসো বের করি আমরা অসহ বল। আমাদের কি বলছে, বি তারের অসহ বল। বি তারে আমরা দেখি কি দেওয়া, বি তারে অসহ পীড়ন দেওয়া আছে, আবার ক্ষেত্রফলও দেওয়া আছে। তো আমরা কি জানতাম, 2 নাম্বার করতেছি আমরা, হ্যাঁ 2 নাম্বার, একের পর 2, এটা হচ্ছে 1 2 এভাবে। তো তুমি জানতা যে অসহ পীড়ন সমান তুমি লিখবা, আমরা জানতাম অসহ পীড়ন সমান কি জানতাম আমরা, এরকম জানতাম যে অসহ পীড়ন সমান হচ্ছে অসহ বল ভাগ কত, ক্ষেত্রফল। অসহ পীড়ন সমান হচ্ছে অসহ বল ভাগ ক্ষেত্রফল। তোমাকে বেরি করতে বলছে অসহ বল, অসহ বল না বলে পরীক্ষা আরও কি বলতে পারতো, অসহ ভার, অথবা বলতে পারতো কি অসহ ওজন, এরকম জিজ্ঞেস করতে পারতো। ঠিক আছে, তো আসো আমরা অসহ বলটা একটু বসাই দিই যে কি আসে। তো লিখতেছি আমি অসহ বল। তো অসহ বল সমান কী লিখবো আমরা, আর গুণ করে দিব, তাহলে জিনিসটা আসবে হচ্ছে এরকম যে অসহ পীড়ন গুণ ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটাকে লিখলাম যে ক্ষেত্রফল। তো এবার মান বসাই দাও, অসপীড়নটা কত, দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে ওই যে অসপীড়নের মানটা, যে 4.7 × 10⁻⁷ সপীড়ন, তাহলে নিউটন হবে না, এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, পীড়ন যেহেতু নিউটন পার মিটার স্কোয়ার, তো এত মিটার স্কোয়ার। আর ক্ষেত্রফল দেখো লেখা আছে, এই যে ক্ষেত্রফল লেখা 1 মিলিমিটার স্কোয়ার। একটু আগে তোমাকে শিখাইলাম মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানানোর জন্য 10⁻⁶ দিয়ে গুণ দিতে হয়। ওকে গ্রেট, তো এখানে হিসাব করে দেখো কত চলে আসবে, এই -7 এটা করলে আসবে হচ্ছে মোটামুটি 47-এর মতো কিছু একটা আসবে, তাহলে 47 নিউটনের মতো কিছু একটা আসলো। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা, বের করে ফেললাম যে এত নিউটন বল যেহেতু বলছে তাহলে নিউটন হবে। অসহ বল বা অসহ ভার বা অসহ ওজন বললেও আমরা এটাই বের করতাম, অসহ পীড়ন গুণ ক্ষেত্রফল। আশা করি ক্লিয়ার, এভাবে পরীক্ষা আসতে পারে, অলরেডি আসতে পারে না, অলরেডি আসছে পরীক্ষায়। তো তোমার পরীক্ষায় তোমার বোর্ডেও কিন্তু চলে আসবে। তো এরপরে দেখে আসো আমরা 3 নম্বরটা, খুবই সহজ এগুলো, কিন্তু একবার করে দেখে রাখতেছি যেন কনফিডেন্টটা তোমার থাকে যে না এরকম আসতে পারলে আমি অবশ্যই একদম কনফিডেন্টলি তুমি যেন দিতে পারো আর কি। এই জন্য আমি এগুলোও করাই দিচ্ছি। কঠিনগুলো আসবে, ঘ নম্বরে কঠিনগুলো আসবে, তখন তোমরা যারা এই চ্যাপ্টার আগে পড়ছো তারাও কিন্তু নতুন কিছু শিখতে পারবা। 3-এর গতে বলছে এ তারের ইয়ং গুণাঙ্ক। তো ইয়ং গুণাঙ্ক বলছে আমি গেলে এখানে ইয়ং গুণাঙ্ক, হ্যাঁ ইয়ং গুণাঙ্ক। তো কী হইতে পারে, ইয়ং গুণাঙ্ক সূত্র কি শিখছিলাম আমরা, এরকম যে FL / কি এ স্মল এল, তাই না? ওকে, তো এবার আসো আমরা দেখি যে কি দেওয়া এ তারের ক্ষেত্রে। এ তারের ক্ষেত্রে দেখো তো এফ দেওয়া নাই, mg লিখতে হবে, তার মানে তাহলে বুঝতে পারলাম আমি যে এখানে আমার কী করতে হবে, এফের পরিবর্তে mg বসাইতে হবে, এল এর জায়গায় এল, আর এ দেওয়া আছে, এও দেওয়া নাই, তাহলে এটা বের করতে হবে। তো বসাই দিলাম πr², কোনো সমস্যা নেই, এটা করতেছি আমরা। তাহলে আমাদের উপরে 2টা শেষ। এবার দেখো স্মল এর মানও লেখা আছে 7%। ওকে ফাইন, এবার আসো আমরা মান বসাই দিই। আমি এক লাইনে মান বসাই, ভালো করে মান বসানোটা দেখো কোন মান বসাচ্ছি। এম এর মান কত, 10 কেজি, তো 10 বসাই দিলাম, কোনো সমস্যা নেই। আর জি এর মান 9.8, গ্রেট। এবার আমরা এর সাথে সাথে কী করি, আরও মানগুলো বসাই। এল এর মান কত, 2 মিটার লেখা ছিল, এল এর মানও কিন্তু মিটারেই বসাইতে হবে। পায়ের মান তো একটু আগে তুমি বসাইলা, এই কাজটুকু তুমি একটু আগে করছিলে। আর এর মান কত, 0.1 মিলিমিটার, তবে মিটার বানায় নিতে হবে আগে 10⁻³ দিয়ে, মিলিমিটার থেকে মিটার।
পাই আর স্কোয়ার, এই স্কোয়ারটা দিতে কিন্তু অনেকে ভুলে যায়, ভালো করে খেয়াল করবা, স্কোয়ারটা দিতে অনেকে ভুলে যায়, পাই লিখতে লিখতে মানে তালে ভুলে যায়। তো সে জানে স্কোয়ার হবে, কিন্তু সে অঙ্কটা করার সময় আসলে মানে কোন তালে ঢুকে যায় আসলে দিতে ভুলে যায়। ঠিক আছে, তো এটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি আমি, একটু মনে রাখো স্কোয়ার কিন্তু অবশ্যই আছে। আর স্মল এলটা কত খেয়াল করো, 7% বলছে। তো এই স্মল এলটাকে তুমি কীভাবে লিখবা, তো মনে রাখবা স্মল এলটা তুমি সবসময় এভাবে লিখবা, স্মল এল 7% বলছে না, এভাবে লিখবা যে এল এর 7%, তার মানে যত পার্সেন্টই বলুক সবসময় আদি দৈর্ঘ্যের অত পার্সেন্ট হবে। তাহলে এল এর 7% মানে কি 7/100, তাহলে বসাই দিয়ে আসো আমরা এই স্মল এল এর মানটা হবে, এল এর 7% বলছে, তো এল এর মান কত 2 মিটার, পরে বসাই দিব 2 মিটার, আর 7% মানে কি যে 7/100, হ্যাঁ বসাই দিলাম আমি। ঠিক আছে, তাহলে এল এর 7% মানে কি এল 7/100, আর এল এর মানটা কত 2 মিটার, এই যে 2 মিটার, তো এই 2 এবং এই এল কিন্তু কাটাকাটি যাবে। হ্যাঁ, এল এর মানটা তুমি 2 বসাই দিতে পারো, এখনই চাইলে বসাই দিতে পারো, তো আমি আসলে এখানে এখনই বসাই দিই, তো তুমি যেন বুঝতে পারো। হ্যাঁ, তো এখানে আমি বসাই দিচ্ছি, এল এর মান তো 2 গুণ 7% মানে কত 7/100, তো মনে করি বের করে নিলাম আমরা। হ্যাঁ, এখন কাটাকাটি করো, তুমি দেখবা ওয়াইয়ের মানটা চলে আসবে সুন্দর মতো। তো এখানে লিখবা মানটা, এবং অবশ্যই এককটা এখানে লিখে দিবা, এত মিটার স্কোয়ার, আর সুতরাং তো অবশ্যই লিখবাই। তো এইভাবে করে কিন্তু আমরা ইয়ং গুণাঙ্ক বের করে ফেলতে পারলাম। বা এরভাবেই যে সবসময় ইয়ং গুণাঙ্ক বের হবে তাও কিন্তু না। এমন যদি হইতো যে এখানে তোমার কী দেওয়া আছে, সঞ্চিত শক্তি, কৃতকাজে কোনো একটা ভ্যালু দেওয়া, আর এগুলোর কোনো একটা কিছু দেওয়া নাই, তখন কিন্তু এমনও হইতে পারতো, আমরা কিন্তু শিখছিলাম ডাব্লিউ সমান হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। তুমি খেয়াল রেখো এই ডাব্লিউ বা ইউ এগুলো জানাটা না থাকলে কিন্তু এগুলোর মধ্যেও ওয়াই আছে, তো এখান থেকে ওয়াই বের করা প্রয়োজন হইতে পারে। তুমি এভাবে যে সবসময় বের করবা তা না, হইতে পারে যে এখানে কোনো একটা মান দেওয়া নেই, এফ দেওয়া নেই বা এমও দেওয়া নেই, তখন তো আর বের করতে পারতেছো না এই সূত্র দিয়ে, তখন তুমি দেখবে যে অন্য কিছু একটা দেওয়া থাকবে, তো ওগুলোর সাহায্য নিয়েও কিন্তু ওয়াই বের করা সম্ভব। তাহলে ইয়ং গুণাঙ্ক বের করতে বললে খালি এই সূত্র লেখা যে বইয়ে থাকবে হাকুইরা, তাইলে কিন্তু হবে না। ভালো যদি এগুলো দেওয়া থাকে আমাদের জন্য আরও ভালো, আমরা এটা দিয়ে করবো। যদি দেখো যে না এই ধরনের ইনফরমেশনগুলো নাই, তুমি লিখে নিবা সাইডে দাগ দিয়ে আগে যে আচ্ছা কী কী দেওয়া আছে, আমার ডাব্লিউ দেওয়া আছে, তারপরে আমাদের এ দেওয়া আছে, তারপর হচ্ছে এল এল এগুলো দেওয়া আছে, বা আরও কিছু দেওয়া আছে, তখন তুমি বুঝবা আচ্ছা আমার এটাই তুমি লিখবা আগে এফ এল বাই এল, তুমি দেখতেছো না অনেক এফ তো দেওয়া নেই, এমও দেওয়া নেই, তাহলে কীভাবে বের করতে পারি। তখন তুমি ডাব্লিউ যখনই দেখছো তখন মনে করো আচ্ছা ডাব্লিউ এর মধ্যেও তো ওয়াই আছে, ওইখান থেকেও বের হইতে পারে। তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখন থেকে এইভাবে খেয়াল করবা। ওকে, তো আমরা এটা বুঝে ফেললাম, 3 নম্বরটা বুঝে ফেললাম। দেখো আমরা একইভাবে 4 নম্বরটা করি, যে এতারের সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত, এতারের সর্বোচ্চ সঞ্চিত শক্তি। তো আসো এতারের একটা সর্বোচ্চ আমরা করি। এবার খেয়াল করো এতারের হচ্ছে 3 নম্বর ছিল, এবার 4 নম্বর করতেছে। হ্যাঁ, 4 নম্বর করতেছে। তো এবার তুমি যখনই লিখতে গেছো যে এতারের সর্বোচ্চ সঞ্চিত শক্তি, তুমি কি লিখবা, আমরা জানি সর্বোচ্চ সঞ্চিত মানে কি ডাব্লিউ, একক আয়তন তো বলে নাই, তার মানে ডাব্লিউ, তাহলে কি লিখবা ডাব্লিউ সমান হাফ, এটা আগে লিখবা, এটা দিয়ে ট্রাই করবা আগে, হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই কি ক্যাপিটাল এল। খেয়াল করছো, তো লেখলা সূত্রটা, এই যে লিখলা হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ক্যাপিটাল এল। হাফ জানো, এল এর মান জানো, ছোটো এ তুমি বড় এ বের করতে পারো পাই আর স্কোয়ার দিয়ে, স্মল এলও জানো 7%, জানো নাকি ইয়ং গুণাঙ্ক। তাহলে যদি এই সূত্র দিয়ে করতে চাও তোমাকে আগে ইয়ং গুণাঙ্কটা বের করে নিতে হবে, এই যে মাত্র বের করলা, তো সেমভাবে বের করে নিতে পারবা। হ্যাঁ, এফ এল বাই এ এল, এভাবে করে ইয়ং গুণাঙ্কের মানটাকে বের করে নিবা, তারপরে তুমি কি এখানে এসে বসাই দিবা, অঙ্ক শেষ। অথবা তুমি কিন্তু এই অঙ্কটা চালাকি করে এভাবেও করতে পারতা, তোমাকে বলছে সর্বোচ্চ সঞ্চিত ডাব্লিউ, তুমি কিন্তু ভাই আরেকটা সূত্র শিখছিলা হাফ এফ ইন্টু ছোটো এল, মনে পড়ে? হ্যাঁ, দেখো তুমি কিন্তু দেখো অনেক তাড়াতাড়ি অঙ্ক করতে পারবা। এফ এর মান তো জানো কি এম জি বসাবা, আর এখানে ছোটো এল কিন্তু অবশ্যই মনে রেখে। এবার দেখো এই হাফ এম এর মান কত 10 কেজি, জি এর মান 9.8, আর এই এল এর মান কত 7% দেওয়া আছে। কার 7%? এই যে 2 এর 7%, মানে ক্যাপিটাল এল এর 7%। তাহলে তুমি লিখবা যে 2 এর 7% গুণা করে থাকুক, 7% মানে কি 7/100, এই যে এল এর মানটা হয়ে গেল, শেষ। এইভাবে কিন্তু তুমি আরও সহজে কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারো। তো তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে হ্যাঁ কীভাবে করলে আমার জন্য ইজি হয়, তাড়াতাড়ি হয়। তুমি এভাবে করলে যে হবে না তা না, অবশ্যই হবে। এটা করলেও যে মান আসবে, এটা করলেও একই মান আসবে, সেম জিনিস যেহেতু। ঠিক আছে, তো এভাবে তুমি যে কোনো একভাবে করলেই হয়ে যাবে। তো যদি দেখো এভাবে করা শুরু করছো, মানটা লিখে ফেলছো, কাটাকাটির দরকার নেই, ওয়াইটা বের করে নিবা, কত সময় লাগবে। আর যদি এটা মাথায় আসে এটা করে ফেলবা, যেটা তোমার মাথায় আসে সেটা তুমি করবা, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি কিনা, পারবো এভাবে? ওকে, আমরা 4 নম্বরটা বুঝে ফেললাম। আসো আমরা দেখি 5 নম্বর কীভাবে বলে। 5 নম্বরটা কীভাবে বলে, 5 নম্বরে আমাদের কী বের করতে হবে। এবার খেয়াল করো যে হচ্ছে আমাদের পরটা কি বলছে, যে এ তারের একক আয়তনের সঞ্চিত শক্তি। তো আমরা দেখি যে একক আয়তনের সঞ্চিত শক্তি বলে কীভাবে বের করবো।
সেম আগের মতো। তাহলে 1 2 3 4, তো 5 নাম্বারটা করতেছি আমরা, যে 5। একক আয়তন বলে কী করতে হয়, ইউ বের করতে হয়, তুমি লিখবা যে সুতরাং আমরা জানি তার একক আয়তনের সঞ্চিত শক্তি, হ্যাঁ তুমি লিখে দিবা যে একক আয়তনে সঞ্চিত শক্তি। তো এইটুকু তো তোমার লিখে দিতে হবে, একক আয়তনে সঞ্চিত শক্তি। তো এখন শুধু ইউ, এবার ইউ এর কোন সূত্র জানো তুমি সেটা আগে লিখে ট্রাই করো, দেখো কী কী দেওয়া আছে। হাফ ইন্টু ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার, একটা সূত্র ছিল, এই তুমি ট্রাই করতে পারো। তো দেখো এগুলো সব ভ্যালু দেওয়া আছে কিনা, অথবা তুমি কিন্তু এই সূত্রও জানতা যে হাফ ইউ সমান সমান, তুমি কি জানতা যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তুমি চেষ্টা করবা যে এক লাইনে যেটা দিয়ে হয়ে যায় সেটা দিয়েই করবো আমি কেন কষ্ট করতে যাব, কষ্ট করতে যাবা না। তো দেখো তুমি যদি উপরেটা দিয়ে করতে চাও, হাফ এইটা জানো ইয়ং গুণাঙ্ক জানো না, এখানে ইয়ং গুণাঙ্ক দেওয়া নাই, বের করতে হবে, বের করা পসিবল, তুমি পারবা চাইলে। এটা দিয়ে দেখি শর্টকাটে করা যায় কিনা। দেখো পীড়ন তো অসপীড়ন দেওয়া আছে, অসপীড়ন নিলে হবে না, খালি পীড়ন লাগবে। পীড়ন মানে কি, বল বাই ক্ষেত্রফল, হ্যাঁ বল বাই ক্ষেত্রফল সম্ভব। পীড়ন মানে কি, এফ বাই এ বসাই দিবা। বিকৃতি মানে কি, বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল, আগে শিখে আসছে তোমাকে দৈর্ঘ্য বিকৃতি। তো দেখো এটা দিয়ে ডিরেক্ট হয়ে যাচ্ছে ভাইয়া, এটা দিয়ে করলেও হইতো, অথবা আমি যদি না করে নিচেটাও করতে পারি। আর এই নিচের দিকে করলে আমি সুবিধা পাচ্ছি কি, আমার হচ্ছে এক্সট্রা করে কষ্ট করে ওয়াই বের করে নিতে হচ্ছে না, ওয়াই তো নিজে একটা গ নম্বর অঙ্ক, আমি কেন আবার ওইটা করতে যাব, যদি সহজভাবে পসিবল হয়। তো ওইটা মাথায় আসলে ওটা দিয়ে করবা, কোনো সমস্যা নাই। তবে এটা দিয়েও যেহেতু সম্ভব, ডাটা দেওয়া আছে, এটা দিয়েই করো, ঠিক আছে। আর পরীক্ষায় ঠিকঠাক ডাটা দেওয়া থাকবে, তো দেখবে সবসময় একই মানে আসবে, কোনো সমস্যা নেই, দুইটা দিয়ে করলে একই মানে আসবে অবশ্যই। হাফ এফের মান কত, এফের মান হচ্ছে দেখো আমরা এম 2 কেজি ধরছি, তাহলে আমরা 2 বসাই দিই। তোমরা কিন্তু আবার ভাইবো না যে এই পীড়ন দেওয়া আছে দেই বসায়, না, ওটা অসপীড়ন, এটা তো খালি পীড়ন, মনে রাখতে হবে। ওকে, তো পীড়ন কি, এফ বাই এফের মান কত, এফ দেওয়া মানে এমজি বসাবো, এমজি কত যে 2 আর 9.8, সবাই বুঝছো। এর মানটা ডিরেক্ট লেখা যে 10 ইনভার্স 6 করে দিলাম আমরা, একটু আগে শিখালাম মিলিমিটার স্কোয়ারকে কেমনি মিটার স্কোয়ার বানাই। আর স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল কত সরাসরি লেখা এটা যে 2 ইন্টু 10 ইনভার্স 4 মিটার বৃদ্ধি পাই, আর ক্যাপিটাল এল 2 মিটার, শেষ, অঙ্ক শেষ। এই যে অঙ্ক চলে আসলো। এবং একক লেখার সময় কী করবা, এই এককটা অনেকের কনফিউশন হয় যে এত জুল, ঠিক আছে, একক আয়তনের সঞ্চিত শক্তি বলছে, জুল বের করছো, কিন্তু একক আয়তন বলছে আসলে, তার মানে কি পার মিটার কিউবে। তো এইটা লিখে দিলে বেশি বেটার, হ্যাঁ, জুল পার মিটার কিউব। দেখবা বইয়ে মাঝে মাঝে এটা লেখে, অথবা বইয়ে মাঝে মাঝে খালি জুল লেখে, তো বই একবার এক কাহিনী করে, তো স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, কোনটা দিব ভাই। তো তুমি এই জুল পার মিটার কিউব দেওয়াটা বেশি বেটার, কারণ কি এটা ছিল একক আয়তনে, ওই তারটার প্রতি মিটার কিউবে কত, তো জুল পার মিটার কিউব দেওয়াই বেটার। তুমি লিখে দিবা সুতরাং শক্তি এত জুল পার মিটার কিউব। আর তুমি যদি এভাবে বাংলাতে লিখে দাও যে সুতরাং যে তারটির একক আয়তনে সঞ্চিত শক্তি এত জুল, তাহলে খালি জুল লিখলেই চলবে, কারণ তুমি তো বাংলা দিয়ে বলেই দিচ্ছ যে ভাই প্রতি একক আয়তনেই হচ্ছে এত জুল করে থাকে, তাহলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এ হচ্ছে কথা, তুমি দুইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তো আমি হচ্ছে মুছে দিই এটা, আসলে সবাই বুঝতে পারছে এটা। আমরা চলো 5-6 নম্বরটা দেখি একইভাবে। তো এটা দিয়ে করে ফেললাম। আর উপরেটা দিয়ে করতে চাইলে কী করা লাগতো, কষ্ট করে আবারও ওয়াই বের করা লাগতো, এফ এল বাই এল, তারপরে বসাইলেই চলে আসতো। তো তোমার পরীক্ষার হলে বুঝতে হবে যে আচ্ছা এটাতে তুমি সাইড আগে একটু ছোট্ট করে দেখে নিবা যে কোনটা কোনটা দেওয়া আছে মান, তোমার জন্য বেটার, তাহলে বেশি কষ্ট করতে হবে না। পরীক্ষার হলে তো তাড়াতাড়ি করতে পারলে আমরা বাঁচিতে না। ওকে ফাইন। এবার দেখো হচ্ছে যে কী বলছো আমাদের পরেরটা, যে এ তারের পয়সনের অনুপাত, এবং এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই পয়সনের অনুপাত দিয়ে কিন্তু গ নম্বরগুলো বেশি দেয়, পয়সনের অনুপাত দিয়ে। সো এই তারের পয়সনের অনুপাত 0.2 হলে, এখন জিজ্ঞেস করছে তারটির ব্যাসার্ধ হ্রাস কত, আবার জিজ্ঞেস করছে ব্যাসার্ধ হ্রাস জিজ্ঞেস না করে বলতে পারতো তারটির ক্ষেত্রফল হ্রাস কত। এবং ঢাকা বোর্ড 22 এই প্রশ্নটা দিছে, এরকম উদ্দীপক দিয়ে খালি বলছে ক্ষেত্রফল হ্রাস কত। কারণ সবাই তো একটু হঠাৎ করে যারা আর কি মানে ভালো করে জিনিসগুলো খেয়াল করে নেয়, তারা তো অবাক হয়ে গেছে, কিরে পয়সনের অনুপাতে কোনো ক্ষেত্রফল ছিল না, ক্ষেত্রফল কই থেকে আসলো। বের করা যায় খুবই সহজ, পায়ের স্কুল তুমি জানোই, যারা একটু খেয়াল করছে বের করতে পারছে। তো এইটুকু চেঞ্জ পরীক্ষার হলে কিন্তু করে দিতেই পারে, তোমাকে ওইটুকু ইনস্ট্যান্ট বুদ্ধি খাটে বের করতে হবে, এমন না যে তোমার কমন পড়ে নাই, তোমার কিন্তু কমন পড়ছে, পয়সনুপাত তুমি পড়ে গেছো, পয়সনুপাত থেকে আসছে, সামান্য একটু চেঞ্জ করে দিচ্ছে, ওইটা ইনস্ট্যান্ট বুদ্ধি খাটায় দেখতে হবে আচ্ছা কীভাবে বের করা যায়, ওইটুকু বুদ্ধি তো খাটাইতে হবে, সৃজনশীল যেহেতু। তো দেখি আমরা এ তারের কথা বলছি, এ তারের দিকে চলে যাই আমরা, এ তার। তো বলেছি তোমাকে এর হচ্ছে কত, আমাদের 6 মনে হয়, তাই না? তো কী বলছে যে এ তারের পয়সনের অনুপাত, তুমি লেখো এ তারের পয়সনের অনুপাত লেখা 0.2। আর আমরা আগেই জানতাম পয়সনের অনুপাতের সূত্র কী ছিল, প্রথমটা করতেছি আমরা, হ্যাঁ এই 1 নম্বরটা করতেছি আমরা। তো 1 নম্বরটা কী আসবে, যে আমরা শিখছিলাম হচ্ছে এরকম,
ডিএল, যেহেতু ব্যাসার্ধের কথা বলছে ডিরেক্ট ব্যাসার্ধ দিয়ে লিখতে পারো, কোনো আপত্তি নেই আমার। তাহলে লিখতে পারো তুমি ডেল আর ইন্টু ক্যাপিটাল এল। এখানে কি আসবে যে শুধু আর ইন্টু স্মল এল, এরকম ছিল না সূত্রটা, ছোটো ডি বড় এল ওরকম। তো লিখলাম আমরা, এবং যেহেতু এখানে আমরা শুধুমাত্র ভ্যালু নিচ্ছি ব্যাসার্ধ হ্রাস, আমরা এই জায়গার মাইনাস দিব না, তাহলে সরাসরি খালি পজিটিভ ভ্যালুটুকুই বসালেই হবে। তাহলে এখানে অঙ্ক করার সময় তুমি এখানে মাইনাস না দিয়ে ডিরেক্ট তুমি জাস্ট সূত্রটুকু লিখে অঙ্ক করলেই তোমার অ্যান্সার চলে আসবে। দেখো তোমাকে বের করতে বলছে কি ব্যাসার্ধ হ্রাস কত, হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ হ্রাস তার মানে কি ডেল আর বের করতে হবে। তাহলে ডেল আর সমান কী হয় তুমি আগে লিখে নেবা যে ডেল আর ইকুয়াল টু লেখা যাবে, গুণ করে দাও সিগমা, তারপর হচ্ছে এই যে আর, এই যে এল, আর এইটা দিয়ে কী হবে ভাগ হবে। তাহলে ভাগ করে দিলাম, আমি ভাগ করে দিলাম। এখন জাস্ট মানটা বসায় দাও। বলছে হচ্ছে সিগমার মানটা হচ্ছে 0.2, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ হ্রাস। তো 0.2, আর এর মান কত, আদি ব্যাসার্ধ কত, লেখা ছিল 0.1, তাহলে 0.1 ইন্টু 10⁻3, হ্যাঁ। আর স্মল এল কি, স্মল এল হচ্ছে স্মল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি 7%, হ্যাঁ লেখা আছে 7%। কার 7%, ওই যে আগের মতো লিখে নিতাম আমরা, মনে আছে স্মল এল হচ্ছে কি যে এল এর 7%, সবসময় লিখে নিবা যে এল এর 7% বলছে মানে কি ওই আদি দৈর্ঘ্যের 7%। তাহলে কি হবে যে এল গুণ 7% মানে কি 7/100, ওই ব্যাপারটা আর কি, ঠিক আছে। তো বসাই দিই আমরা, এই যে স্মল এল এর মানটা আমরা সেখান থেকে বসাই দিই। স্মল এল কি আসবে যে এল এর মান কত, এল এর মান 2 ছিল, 2 মিটার ছিল, ওই যে 2 মিটার লেখা, তাহলে 2 গুণ 7/100, ওকে। এবার ক্যাপিটাল এলটা দেখো, ক্যাপিটাল মান কত 2, এই 2 কাটাকাটি চলে যাবে, এই কাটাকাটি চলে গেল, হিসাব নিকাশ করো একটা ভ্যালু আসবে যে সুতরাং ব্যাসার্ধ হ্রাস হবে যে এত মিটার। কত মিটারে বের করছো, তোমাদের বন্ধুদের সবাইকে আসলে জানাইতে কিপটামি করো না, জানাও সবাইকে, সবাই দেখুক শিখুক, কারণ এইটার সাথে তো তোমার আসলে কোনো কম্পিটিশন না। তুমিও এ প্লাস পাইলে, তোমার বন্ধু এ প্লাস পেলেও তোমারও ক্ষতি না, বন্ধুর ক্ষতি না, তোমাদের বন্ধুত্বটা ভালো হইলো, তোমরা আলাপ আলোচনা করলা ক্লাসগুলো নিয়ে, তুমিও আসলে কোনো কনফিউশন থাকলে বন্ধুর সাথে আলোচনা করলা, তোমারও কিছু ক্লিয়ার হইলো, হ্যাঁ। আর তোমার বন্ধু খুশি হবে যে আরে আর বন্ধু আমাকে একটা ভালো একটা খাজানার খবর দিয়ে দিছে। তো চলো আমরা দেখি হচ্ছে বিতারের দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে কত পীড়ন প্রয়োগ করতে হবে। তো কী কী করছে তোমাকে 10% বলছে, 10, এবার খেয়াল করো বিতারের দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু লেখা ছিল আগে, খেয়াল করছো বিতারের দৈর্ঘ্য বৃদ্ধি লেখা ছিল এত। তো অনেকেই এখানে কনফিউজড হয় যে আরে ভাই বিতারের এক ছোটো এল তো দেওয়াই আছে, আবার এখানে 10% বৃদ্ধি কোনটা নিয়ে কাজ করব। যদি কখনো এমন হয় উদ্দীপকে একটা মান দেওয়া, আবার ওই মান আবার প্রশ্নে দেওয়া, এখানে ছোটো এলের মান দেওয়া, আবার ছোটো এলের মান প্রশ্নেও দেওয়া, তাহলে আমরা কোনটাকে প্রাধান্য দিব, প্রশ্নেরটাকে। ঠিক আছে, ওই তারে এইরকম কাহিনী ঘটছিল, ঠিক আছে, কিন্তু তোমাকে অন্য জিনিস জিজ্ঞেস করছে যে বিতারের দৈর্ঘ্য যদি আমি ওরকম বৃদ্ধি না করে 10% বৃদ্ধি করতে চাইতাম তাহলে কত পীড়ন লাগতো বলো। তো প্রশ্নে যেটা বলবে সেটা নিতে হবে তখন, হ্যাঁ। উদ্দীপক তো দিয়েছে ভালো কথা এলের মান, কিন্তু প্রশ্নে আলাদা এল দিছে, তো আলাদা এল দিয়েই করতে হবে, কথাটা যেন ক্লিয়ার থাকে। অনেকে কিন্তু কনফিউশন হয় এই জিনিসটা নিয়ে, এই জন্য আমি এই প্রশ্নটাও দেখাইছি। এবার লিখে আসো, তুমি কী লিখবা, কী কী দেওয়া আছে, 10% দৈর্ঘ্য বৃদ্ধি লেখা, বিতার দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে হলে কত পীড়ন প্রয়োগ করতে হবে এটা আমাদের বলছে। তাও দেখি আমাদের এখানে হয়তো বা ইয়ং গুণাঙ্কের মানটা দেওয়া থাকতে হবে, আমি তো ইয়ং গুণাঙ্কটা তো আগে বের করছিলাম এই জন্য দেই না। তো আসো আমরা আগে শুরু করি। তো আমরা লিখি যে আমরা জানতাম ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু কী শিখছিলাম আমরা, ওয়াই ইকুয়াল টু শিখছিলাম হচ্ছে এরকম যে এফ এল বাই হচ্ছে এ এল। তোমাকে বলছে কত পীড়ন প্রয়োগ করতে হবে, পীড়ন মানে কি এফ বাই এ বলছে না, এফ বাই এ 10% দৈর্ঘ্য বৃদ্ধি দিলে এফ বাই এ বের করতে হবে। তো এফ বাই এ এখান থেকে কী করা সম্ভব, এফ বাই এ তুমি খেয়াল করো একটু যে এফ বাই কী আসবে যে ওয়াই স্মল এল বাই হচ্ছে ক্যাপিটাল এল, এটা আসবে। এবার তুমি খেয়াল করো সব কিছু মান দেওয়া আছে, আর ইয়ং গুণাঙ্কের মানটা দেই নাই, কারণ ইয়ং গুণাঙ্ক আমরা মনে হয় বিতারের জন্য বের করছিলাম, ও এতার ইয়ং গুণাঙ্ক বের করছিলাম, ঠিক আছে সমস্যা নেই। এটার যদি বের করে থাকি মনে করো বিতারের জন্য এই অঙ্কের জন্য দিয়ে দিলাম, হ্যাঁ আমি এই সাইডে দিয়ে দিলাম ভ্যালুটা, বা প্রশ্নে দেওয়া থাকবে এরকম, বা উদ্দীপকে দেওয়া থাকবে, আমি তো একসাথে অনেক প্রশ্ন লিখছি এই জন্য এইখানে এটা দেই না। তো লিখে দিলাম যে এই ইয়ং গুণাঙ্কের মানটা 2 × 10⁻11, হ্যাঁ এটা আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্কের মান। তো ধরলাম এটা হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্কের মান প্রশ্নে দেওয়া আছে, বা এই প্রশ্নে দেওয়া আছে। যদি তারটার ইয়ং গুণাঙ্ক এত হয় বা 10% বৃদ্ধি করছে কত পীড়ন প্রয়োগ করতে হবে, তো তখন আমি ইয়ং গুণাঙ্কটা বসাই দিব, তাহলে 2 × 10⁻11, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা বসাই দিয়ে আসো, বসাই দিয়ে হচ্ছে আমরা 2 × 10⁻11 না, শুধু 11 দিলাম আমরা, হ্যাঁ। তো জাস্ট এই 11টা দিলাম, 2 × 10⁻11, 2 × 10⁻11। আর হচ্ছে এল এর মানটা কত, এল এর মানটা বসাই দিয়ে আসো আমরা, এল এর মানটা স্মল এল কত, ওই যে সরাসরি ভ্যালু লেখা, বিতার বলছিল বিতারের স্মল এলটা লেখা ছিল এখানে, কিন্তু
আমাদের এইখানে কি বলছে 10% বৃদ্ধি, একটু আগে সে কথাটা বললাম, ওইখানেও লেখা আছে এখানেও 10% বৃদ্ধি বলছে, তারপর প্রশ্নটাকে প্রাধান্য দিব। 10% বৃদ্ধি করতে হলে কী করতে হবে? তো আমরা জানি এল কীভাবে লিখতে হয়, তো আগে শিখে আসছি আমরা, ছোটের লিখতে হয় কি এল এর 10% এভাবে লিখতে হয়, যে পার্সেন্ট দেওয়া থাকলে, তার মানে কি এল এর মান ছিল কত 2, আর 10% মানে কি 10/100, তো ওইটা বসাই দিবা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে স্মল এল বসাই দাও, 2 × 10/100, তো ওইটাই লিখে দিচ্ছি ডিরেক্ট আমি, সমস্যা নেই। আর ক্যাপিটাল এল কত? ক্যাপিটাল এল তো 2 মিটার বলাই ছিল, তো শেষ। এই যে এটাই কিন্তু সেই হচ্ছে পীড়ন, এটা কিন্তু সেই ছিল হচ্ছে আমাদের পীড়ন। তো 10% বৃদ্ধি করতে হলে আসলে বেসিক্যালি আমাদের এত পীড়ন প্রয়োগ করতে হবে, একক সহ লিখে দিবা। তো এই হচ্ছে আমাদের সেই অঙ্কটা। আশা করি গ নম্বরের এগুলো একদম তোমাদের কাছে পানি গ নম্বর তোমরা তো এমনিই পারতা, কিন্তু জিনিসগুলো তোমার কাছে গোছানো থাকলো, পরীক্ষার আগের রাতে দেখলে বা হচ্ছে পরীক্ষার আগে খাতাটা রিভিশন দিলে সুন্দরভাবে গোছানো হবে, খুব দ্রুত রিভিশন দিতে পারবা। এই জন্য তো আমাদের ক্লাসটা কি রিভিশন ক্লাস, তো হচ্ছে ফাইনাল রিভিশন, আমাদের এই চ্যাপ্টারের ফাইনাল রিভিশন। তো ইনশাল্লাহ এটা করলে তোমার গ নম্বরে কোনো সমস্যাই থাকবে না। ঘ নম্বরগুলো দেখবো, ঘ নম্বরগুলোর মধ্যে কিন্তু টুইস্ট থাকতে পারে, তো টুইস্টগুলো আমরা দেখবো যে কীভাবে পরীক্ষায় চেঞ্জ করে আসতে পারে, তো সেটা আমরা চলো এখন দেখি। এবার চলো আমরা দেখে ফেলি যে ঘ নাম্বার আসলে কি কি প্রশ্ন আসতে পারে। দেখো যা যা প্রশ্ন হওয়া সম্ভব সব ভাই একসাথে লিখে রাখছি, তোমার কাছে দেখে মনে হচ্ছে আল্লাহ ভাই এত প্রশ্ন আমি কীভাবে পড়বো, কিন্তু দেখো প্রশ্ন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, মাত্র 5টা ঘ তুমি পড়লে শেষ। খেয়াল করো কি বলছি, 1টা 2টা 3টা 4টা 5টা, দেখো এর আন্ডারে অনেকগুলো আছে। ব্যাপার হচ্ছে এই সবগুলো বেসিক্যালি একই প্রশ্ন, তোমাকে জাস্ট এইটা দেখাই দিলাম আমি সুন্দর করে, যে একসাথে লিখে গোছানো থাকলো যে এই কথাগুলো বলা মানে আসলে একই কথা, একই কাজ করতে হবে। ঘটনা কত সহজ, তাহলে মাত্র 5টা ঘ করলে কিন্তু তোমার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। লাস্টে দেখো কি লিখছি, স্পেশাল 2টা ম্যাথ, কিন্তু 2টি স্পেশাল টাইপের ম্যাথ আছে যেগুলো যদি প্রশ্ন কঠিন করে, অনেক বেশি কঠিন করে, তাহলে ওই 2টা প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। তো সেই 2টা প্রশ্ন কঠিন করে যে আমাদেরকে দিবে, তো সেটা আমরা কীভাবে পারবো, তো সেইটাও আমি দেখাই দিব। সেই স্পেশাল 2টা ম্যাথ আমি দেখাই দিব, যেন প্রশ্ন কঠিন হলেও আমরা সেই 2টা করতে পারি। সেটা লাস্টে থাকবে, সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবা। এবার দেখো আমরা প্রথম দিকে শুরু করি। হ্যাঁ, সবগুলো আমাদের করার দরকার হবে না, কারণ পারবো আমরা। তোমাকে কী বলছে প্রথমটায়, যে কোন তারটি বেশি স্থিতিস্থাপক, এটা জাতীয় প্রশ্ন। উপরের এই সেটটা হচ্ছে জাতীয় প্রশ্ন, মানে বেশিরভাগ বোর্ড এটা দিয়ে ভরাই ফেলছে। দেখবা এই বছরও তোমাদের যখন পরীক্ষা হবে, যে 10টা বোর্ড যদি হয়, 10টা বোর্ড কিন্তু 5টা বোর্ড এই প্রথম দিকে দিবে। হ্যাঁ, 5টা বোর্ড ভুল হবে, আরও বেশি বোর্ড, মনে করো 6টা 7টা বোর্ড এই প্রথম দিকে দিবে, আর বাকিগুলো এরকম একটু চেঞ্জ করে দিবে। তো বাকি বোর্ড যাদের এইগুলো আসবে তারাও যেন পারি আমরা, আর যেভাবে আসুক যেন আমরা পারি, এটা আমাদের টার্গেট। কী বলছে 1 নম্বরটা, কোন তারটি বেশি স্থিতিস্থাপক। আবার বলছে কোন তারটির ভার্নের সামর্থ্য বেশি, মার্ক করে দিচ্ছি। প্রথমটা, কোন তারটি বেশি স্থিতিস্থাপক, কোন তারটির ভার্নের সামর্থ্য বেশি, কোন তারটির স্থিতিস্থাপক সীমা বেশি, কোন তারটি সহজে ছিঁড়বে না, অথবা তারটি কোন উপাদানের তৈরি। এই সমস্ত কথাগুলো যদি বলে, এই সবগুলো বলা মানেই তোমাকে ইয়ং গুণাঙ্ক বের করে তুলনা করতে হবে। যে তোমাকে বলছে না 2টা তার আছে, 2টা তারের মধ্যে কোনটার বেশি স্থিতিস্থাপক। তুমি প্রথম তারের জন্য কি করবা, তাহলে আমরা এই 1 নম্বর করা শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের সেই 1 নম্বর। তো 1 নম্বর করা শুরু করতেছি আমরা। তো কী করবো, বলছে কোন তারটার ইয়ং গুণাঙ্ক বেশি, বা এভাবে বলে না, বলছে কোন তারটা বেশি স্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপক বেশি, ভার্নের সামর্থ্য বেশি, স্থিতিস্থাপক সীমা বেশি, কোনটা সহজে ছিঁড়বে না, সবগুলা বলা মানেই তোমাকে 2টা তারের ইয়ং গুণাঙ্ক বের করতে হবে, 2টা তারের ইয়ং গুণাঙ্ক বের করতে হবে। তো লিখবা, আমরা জানি ইয়ং গুণাঙ্ক y সমান কি লিখবা, প্রথম তারের জন্য কি লিখবা, যে f1 l1 a1 স্মল l1। একইভাবে দ্বিতীয় তারের জন্য তুমি লিখবা, নিচে লিখবা, আমি সাইডে দেখাচ্ছি আপাতত। তো দ্বিতীয় তারের ক্ষেত্রে y2 সমান কি, এভাবে লিখবা যে f2 l2 a2 আর হচ্ছে স্মল l2। যদি দেখো সবগুলো ডাটা দেওয়া, এফ এর মান দেওয়া, এল এর মান দেওয়া, এ দেওয়া, এল দেওয়া, সবই দেওয়া, যেরকম দেওয়া থাকে তুমি আলাদা মান বসায় মান বের করে ফেলবা। যেমন এখানে সব কিছু দেওয়া, 10 কেজি। একটু আগে কিন্তু আমরা এই অঙ্কগুলো তোমাকে করে দেখাইছি, যে y1 কী করবা, এফ এর জায়গায় কী হবে, mg বসাবা, এম এর মান কত বসাই দিয়ে আসো, প্রথম তারের ক্ষেত্রে 10 কেজি, জি এর মান 9.8, f1 শেষ, l1 এর মান কত 2 মিটার বসাই দিলাম, এ এর মান কত পাই আর স্কোয়ার, আর এর মান কত 0.1, তো 0.1 × 10⁻³ মিটার করে ফেললাম, স্কোয়ার পাই আর স্কোয়ারটা মনে করে দিও, বারবার বললাম। আর পাই মান তো জানোই 3.14, তো সেটাও লিখে দিচ্ছি যাও, তো 3.14। এবার স্মল কত বলছে, 7% বলছে তোমাকে, তাহলে 7% বসায় দাও। 7 মানে কি, ওই যে আদি দৈর্ঘ্যে 7%, মনে পড়েছে লাইনগুলো, একটু আগে সেই অঙ্কগুলো কয়ে আসলাম। হ্যাঁ, আবার দেখাচ্ছি। তাহলে 7%, তাহলে এল এর 7%, তাহলে 2 এর 7%, 7% মানে কি 7/100, শেষ। এই যে অঙ্ক করে ফেললা, ইয়ং গুণাঙ্ক বের করলা,
সেমভাবে তুমি এখানে ইয়ং গুণাঙ্ক বের করবা, সব দেওয়া আছে, এফ এর মান দেওয়া, এল দেওয়া, এ দেওয়া, এল দেওয়া, সব দেওয়া, এখানে ইয়ং গুণাঙ্ক বের করবা। তো যেই তারটার ইয়ং গুণাঙ্ক বেশি হবে সেইটার স্থিতিস্থাপকতা বেশি, সেইটার ভার নেওয়ার সামর্থ্য বেশি, সেইটার স্থিতিস্থাপক সীমা বেশি, সেইটা সহজে ছিঁড়বে না। তার মানে ইয়ং গুণাঙ্ক বেশি হলে এই জিনিসগুলো হয়। তা লিখে রাখো কথাটা যে ইয়ং গুণাঙ্ক ওয়াই বেশি হলে কী হবে, তুমি জাস্ট তীর চিহ্ন দিয়ে লিখে রাখো। আমি বলে দিচ্ছি কথাগুলো আরেকবার, তুমি এরকম করে তীর চিহ্ন দিয়ে লিখে রাখো, তার মানে তুমি সহজেই বুঝতে পারবা। হ্যাঁ, এই লাইনটা তুমি মনে রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে দুইটা ইয়ং গুণাঙ্ক বের করবা, দেখবো কার মানটা বড়। যার মান বড়, ইয়ং গুণাঙ্ক যদি বড় হয় তাহলে কী হবে, স্থিতিস্থাপকতা বেশি হবে। তারপরে কী লেখা, ভার নেওয়ার সামর্থ্য বেশি হবে। তারপরে কী লিখবা, স্থিতিস্থাপক সীমা বেশি হবে। তারপর কী লিখবা, সহজে ছিঁড়বে না। হ্যাঁ, আরও একটা প্রশ্ন আছে যে এই বি তারটি কোন উপাদানের তৈরি। আচ্ছা, তাহলে বিতারের ক্ষেত্রে যাচ্ছি, সমস্যা নেই, তো আপাতত এটা করে ফেলো। তো এই 4টা প্রশ্ন তুমি বললেই বুঝবা কী করতে হবে, ইয়ং গুণাঙ্ক বের করতে হবে, বের করে দেখতে হবে যে কার মানটা বড়। যার মান বড় সে তার বেশি হবে, ভাবনার সামর্থ্য বেশি হবে, সহজে ছিঁড়বে না। তো আশা করি একদম ক্লিয়ার। তো একদম সহজ ছিল এই পার্টটা, তো আমরা জাস্ট দেখেই বুঝে ফেলতে পারলাম। তো আমরা এটা মুছে দিচ্ছি, তো প্রথমটা শেষ। তো এইভাবে তোমাকে করতে হবে। আরেকটা কথা বলে রাখি, যদি কখনো এমন হয় তোমাকে বলছে কি যে এই মানগুলো ডিরেক্ট দেওয়া নাই, যে বলছে সমান দৈর্ঘ্যের দুইটা তার, সমান দৈর্ঘ্যের দুইটা তার, এভাবে বলছে তোমাকে, উদ্দীপকে বলে দিতে পারে সমান দৈর্ঘ্যের তার, তখন তুমি দুইটা এল এর জায়গায় লিখবা এল এল। সমান দৈর্ঘ্যের তার, সমান বল প্রয়োগ করা হয়েছে, তাহলে তুমি দুইটাকে এফ লিখবা, দুইটাকে তুমি এফ লিখবা। যদি এখন প্রশ্নে বলে দেয় সমান দৈর্ঘ্যের তার সমান বল প্রয়োগ করায় একটার দৈর্ঘ্য আরেকটার 3 গুণ বৃদ্ধি পায়, এরকম বলছে, তার মানে বলে দিবে প্রথমটা দ্বিতীয়টার 3 গুণ বৃদ্ধি পায়, এরকম কিছু একটা বলে দিবে। হ্যাঁ, এরকম কিছু একটা বলবে। হ্যাঁ, যে L1 এর মানটা এল আর L2 এর মানটা হচ্ছে মনে করো যে দ্বিগুণ, 3 গুণ বা দ্বিগুণ। তখন সেই কেজে তুমি কী করবা, এরকম L1 এর জায়গায় তুমি বসাবা কত এল, L2 এর জায়গায় বসাবো কত 12, এভাবে বসাবা। আর A1 A2 এর ইনফরমেশন দেওয়া থাকতে পারে বা সমান বলতে পারে ইচ্ছা, ওই অনুযায়ী। এরপরে করবা কি তুমি, এই যে এরকম করবা y1/y2 সমান সমান ভাগ করে দিবা, এভাবে অনুপাত করে দিবা। হ্যাঁ, তো অনুপাত করলে কি আসবে, তুমি এভাবে লিখবা উপরে FL/A1L, আর y2 এর জায়গায় কী লিখবা FL/A2, A2 এর মান বসাবা, আর এল এর জায়গায় তো বসাই দিছো যে 12। এবার কাটাকাটি করে, এগুলো কাটাকাটি করে তুমি এখান থেকে মান বের করবা। তারপরে দেখবা যে y1 বড় না y2 বড়, এটা তো বুঝোই। এরকম অঙ্ক কোথায় পাবো, টেস্ট পেপারে খুললেই তুমি পাবা। হ্যাঁ, তো এই টাইপটা দেখে রাখো, প্রশ্ন মাঝে মাঝে এভাবেও থাকে। হ্যাঁ, তো তখনও যেন পারো, সব কিছু আমি বলে দিচ্ছি যেন তুমি পারো। ওকে, এখন তোমার কাজগুলো খালি গোছানো হয়ে গেছে, শুধু করতে হয় তোমাকে একবার। তো বুঝে ফেললাম আমরা। এবার বলছে দেখো ঘ নম্বরটাও সেম, বলছে এই পরেরটা 1 2 3 4 হচ্ছে 5 নাম্বারটা, এটা 5 নাম্বারটা। 5 নাম্বারটা কী বলছে, যে 5 নাম্বারটায় বলছে যে এ ও বি দুটি রড হলে, তোমাকে বলছে এই দুই আসলে তার না, এই দুটো আমি রড চিন্তা করতেছি, আর মান সব এরকমই। যদি রড হয় তাহলে তুমি দালান নির্মাণ করতে চাও, কোনটা তুমি কিনবা। হ্যাঁ, মানে দুটো কোম্পানি, এটা এ কোম্পানি বি কোম্পানি, তুমি কোন রডটা আসলে কিনবা, কীভাবে বুঝবা। বাজারে অনেক রড আছে না, BSRM বা ZSRM, এরকম অনেক রড বেরিয়েছে। তো কোন রডটা তোমরা কিনলে তোমার বাড়িটা ভালো হবে, তুমি কিনতে চাও, কী করবা, তাহলে এই দুইটা রড নিয়ে, রডের ইনফরমেশনগুলো নিয়ে ইয়ং গুণাঙ্ক বের করবা। সেম, তার মানে এই 5 নাম্বারটা আসলে সেম, যেটা ইয়ং গুণাঙ্ক বেশি, যেটা ইয়ং গুণাঙ্ক বেশি তুমি সেই রডটা নিবা আর কি। হ্যাঁ, যেটা ইয়ং গুণাঙ্ক বেশি সেইটা কী করবা, তুমি ক্রয় করবা, সেটা ভালো বেশি সেটা তুমি ক্রয় করবা। ইয়ং গুণাঙ্ক বেশি হলে রডটা বেশি স্থিতিস্থাপক হবে বা সহজে ভাঙবে না বা ছিঁড়বে না, তো এই জন্য তোমার জন্য ভালো। তো এই জন্য ইয়ং গুণাঙ্ক বেশি হলে সেই রডটাও তোমার জন্য ক্রয় করা ভালো, সেই তারটা বা সেই রডটা তোমার জন্য বেশি উপযোগী। জিজ্ঞেস করতে পারতো কোন রডটি বা কোন তারটি বেশি উপযোগী, তখন ওই ইয়ং গুণাঙ্ক বের করবা। শেষ। তাহলে এই 5 পর্যন্ত একই কথা, শুধু 5 পর্যন্ত না, এ দেখো 6 এবং 7, দেখো এটাকে একই আন্ডারে লিখছি, কিন্তু এটা 2 নাম্বার কেজ, এটা আবার 2 নাম্বার কেজ। হ্যাঁ, 2 নাম্বার টাইপের অঙ্ক এটা। তো এই যে 7টা, প্রথম সাতটা এই সবগুলা, এই 1 থেকে 7 এই সবগুলা কী করব, সবগুলা বলা মানেই আসলে ইয়ং গুণাঙ্ক বের করতে হবে। যেমন দেখো 6 কি বলছে, এ তারটি ইস্পাতের তৈরি ছিল কিনা, মানে এ তারটা কোন উপাদানের তৈরি, এরকম প্রশ্ন জিজ্ঞেস করছে। তো তুমি কি করবা, এ তারের শুধু ইয়ং গুণাঙ্ক বের করবা। তো এ তারের ইয়ং গুণাঙ্ক তুমি মনে করে বের করছো, বের হয়ে একটা মান আসছে FL/AL করছো তুমি, তো 6 নাম্বার করতেছি, 5-এর পরে 6 করতেছি। তো এই মানটা বেরোছে, তুমি এখন দেখবা এই মানটা এই ইস্পাতের যে ইয়ং গুণাঙ্ক তার সাথে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে বুঝবা হ্যাঁ এটা আসলে ইস্পাতের তৈরি ছিল। এইভাবে তোমাকে বের করতে হবে যে ইস্পাতের তৈরি ছিল কি ছিল না। অন্যভাবে বলতে পারতো 7 নম্বরে সেটা দেখাইছি, বিতারটি কোন উপাদানের তৈরি। তো মনে করো বিতারের, তখন তুমি ইয়ং গুণাঙ্ক বের করবা, বিতারের ইয়ং গুণাঙ্ক বের করবা, করে দেখবা কোন উপাদানের তৈরি বলে কয়েকটা নাম দেওয়া থাকবে। মনে করো অ্যালুমিনিয়াম, তারপরে মনে করো সীসা,
তারপরে মনে করো যে ইস্পাত, এরকম ভিন্ন ভিন্ন নাম দেওয়া আছে এবং সেগুলোর ইয়ং গুণাঙ্ক পাশে লেখা থাকবে। তো তুমি জাস্ট ওই বিতারের ইয়ং গুণাঙ্কটা বের করবা, বের করে দেখবা যে কার সাথে মিলে যাচ্ছে, এটা কি সীসার সাথে মিলতেছে নাকি অ্যালুমিনিয়ামের সাথে মিলতেছে। যার সাথে মানটা মিলবে ওরা ওইভাবে মিলাই দিবে মানটা, যার সাথে মিলবে তুমি বুঝবা কি আচ্ছা এটা ওই উপাদানের তৈরি। তাহলে কোন উপাদানের তৈরি, অ্যালুমিনিয়ামের তৈরি নাকি সীসার তৈরি নাকি ইস্পাতের তৈরি, এটা বললেও ইয়ং গুণাঙ্ক বের করবো। বের করে দেখবো যার ইয়ং গুণাঙ্কের সাথে মানটা মিলতেছে সেই উপাদানের। কথা ক্লিয়ার? ঠিক আছে। প্রথম 7টা খালি ইয়ং গুণাঙ্কেরই কাহিনী, কিন্তু প্রশ্নগুলোই 7ভাবে আসতে পারে। এই 7ভাবে তোমাকে বলে দিলাম। এখন তোমার পরীক্ষায় আসলে কোনো হেজিটেশন ফিল হবে না, একদম চোখ বন্ধ করে করতে পারবা, একদম ডিরেক্ট করতে পারবা। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম এই প্রথম 7টা আমরা মুছে দিই যে না আমাদের এই 1 নম্বর টাইপটা ক্লিয়ার, 1 নম্বর টাইপের মধ্যে ক্লিয়ার যে 1 নম্বর টাইপে এরকম হয় বলতে পারে। ঠিক আছে, ওকে ফাইন, 1 নম্বর টাইপটা আমাদের ক্লিয়ার। তো কোন উপাদানের তৈরি পর্যন্ত আমরা ক্লিয়ার করে ফেললাম। এবার খেয়াল করো, এবার এটার পরে হচ্ছে এটা আমাদের 2 নম্বর টাইপ, তারপরে এটা হচ্ছে আমাদের 3 নম্বর টাইপ, এটা হচ্ছে 4 নম্বর টাইপ, লাস্ট হচ্ছে 5 নম্বর টাইপ। তো দেখি আমরা পরেরটাই কীভাবে করা যাইতে পারে। দেখো কি বলছে, এই তারটি হঠাৎ ছিঁড়ে গেলে তাপ উৎপন্ন হবে কিনা। এই তারটা মনে করো বল প্রয়োগ করা হয়েছে, হঠাৎ মনে করো ছিঁড়ে গেল, তো এটা যদি হঠাৎ ছিঁড়ে যায় তাহলে তাপ উৎপন্ন হবে কিনা আসলে সেটা আমরা চলো বের করি এই জায়গাটায়। এবার চলো আমরা এই এ তারটা যদি হঠাৎ ছিঁড়ে যায় তাপ উৎপন্ন হবে কিনা সেটা কীভাবে বের করবো আমরা এখানে দেখে ফেলি। তো খেয়াল করো, আমরা এই তাপ উৎপন্ন হবে কিনা বোঝার জন্য যেটা করব সেটা হচ্ছে এই কাজটা করব, লিখবো যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ms ডেল থিটা। মানে তারটা যে হঠাৎ ছিঁড়ে গেল, ছিঁড়তে অবশ্যই কাজ হয়েছে। তো তারটাতে ছিঁড়তে যে মানে তারটার উপরে যে কাজ করা হলো সেই কাজের কারণে মনে করো হঠাৎ ছিঁড়ছে, বলেছে যে হ্যাঁ ছিঁড়ে গেছে, যতটুকু কাজ করছো ওই কাজের জন্যই ছিঁড়ে গেছে। তো যতটুকু কাজ আমি করলাম তারটার উপরে 10 কেজি ভর ঝুলানোর ফলে কাজটা হয়েছে এবং তারটা ছিঁড়ে গেছে তোমাকে বলছে, তাহলে তোমার তাপ উৎপন্ন হবে কিনা। তো তাপ উৎপন্ন হবে কিনা তাহলে তুমি সেটা বোঝার জন্য ডেল থিটাটা বের করবা, লিখবা ডাব্লিউ সমান ms ডেল থিটা। আমরা জানতাম কিউ সমান ms ডেল থিটা, ওই কাজটাই তো তাপে পরিণত হবে। তো লিখবা তুমি ডাব্লিউ সমান ms ডেল থিটা, এই ডেল থিটার ভ্যালু তুমি বের করবা। ডেল থিটার সমান কি লেখা যাবে খেয়াল করো, তাহলে ms এখানে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আসবে w/ms। এখন তুমি খেয়াল করো কোনটার মান কি আসলে। দেখো ডাব্লিউ মানে তো স্বীকৃত কাজ, তুমি বের করবা। এ তার বলছিল না, তাহলে এ তারের কৃত কাজ বের করবা। তাহলে অ্যান্সারটা লিখতেছি আমরা, তাহলে এ তারের কৃত কাজ ওই যে সূত্র তুমি শিখছিলা সেমভাবে বের করবে। এই কাজটা কিন্তু অলরেডি করে আসছিলাম, আমরা গতে করছিলাম যে কি শিখছিলাম যে ডাব্লিউ সমান কী হবে, হাফ এফ ইন্টু ছোটো এল। তো ওইভাবে কিন্তু আমরা ডাব্লিউটা বের করছি অলরেডি। তো ঠিক আছে, ডাব্লিউটা বের করছি, বসাইলাম। এবার দেখো তোমার কি লাগবে, এম লাগবে। এম কার এম? ওই তারের এম। ওই তারের ভর কত সেটা লাগবে। এইখানকার এম কিন্তু না, 10 কেজি ভর কিন্তু না। ওই তারটা ছিঁড়ছে, ওই তারটা উত্তপ্ত হবে কিনা সেটা জিজ্ঞেস করছে, ওই তারের মধ্যে তাপ উৎপন্ন হবে কিনা জিজ্ঞেস করছে। তাহলে ওই তারের কিন্তু এম লাগবে, ওই তারের ভর লাগবে। তাহলে তুমি লিখবে এভাবে তারের ভর। তো এরকম প্রশ্ন হঠাৎ যদি পরীক্ষা আসতো অনেকেরই মাথায় জিনিসটা আসতো না, কিন্তু ঝামেলা হইতো, এই জন্য করে দিলাম। দেখো তো তারের ভর সমান তুমি কী লিখবা, তুমি জানো হচ্ছে ভর এম সমান কি রো ইন্টু ভি, ভর সমান কি রো ইন্টু ভি। তাহলে এম ইকুয়াল টু রো ভি। এবার তুমি খেয়াল করো এখানে দেখো রো এর মানটা লেখা আছে, এ তারের ঘনত্ব, এর ঘনত্ব লেখা আছে, তো 9000 বসাই দিলা, 9000। ভি মানে কি, ভি মানে হচ্ছে ওই তারের আয়তন মানে কি, ওই যে লিখছিলাম আগে এ এল, মনে পড়ে, এ ইন্টু এল মনে পড়ে লিখছিলাম যে, তাহলে রো এ এল বা এম সমান রো ভি মান বসাই দিল। তো তোমার কাজ হলো তারের ভরটা বের করা। তুমি জাস্ট কী করছো, তারের ভরটা বের করছো, শেষ। তাহলে এই সহজ অঙ্ক, কিন্তু দেখতে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে, আল্লাহ এটা সিঁড়িগুলো তাপ উৎপন্ন হবে কিনা কী বের করবো তাহলে। তো তুমি একটা ওয়ে হচ্ছে তুমি ডেল থিটা বের করতে পারো। ডেল থিটা মানে কি, মানে তাপমাত্রার পরিবর্তন দেখতে পারো। যদি দেখো তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তার আগে যা ছিল তাপমাত্রা তার থেকে একটু পরিবর্তন হয়েছে, পজিটিভ মান আসছে কোনো, তাহলে বুঝবা কি হ্যাঁ তাহলে একটু গরম হয়েছে, মানে তাপ উৎপন্ন হয়েছে। তো তোমার কাজ হচ্ছে এটা। তো এই দেখো এখান থেকে কী করছো, এর মান তো জানোই, এই যে পাই আর স্কোয়ার দিয়ে বের করবা, তো বের করেই দিচ্ছে। আসো এই যে 9000 আমাদের আছে, এ মানে কি পাই আর স্কোয়ার, আর তাহলে আমি একবার মান বসাই দিচ্ছি 3.14, আর এর মান কত 0.1 ইন্টু 10⁻³ স্কোয়ার, আর এল এর মান কত 2 মিটার। ওকে, তাহলে পাই আর স্কোয়ার মান তো বসাই দিতে পারবা, সমস্যা নাই। তো এম এই যে ডাব্লিউ বের করছো, নিচে আবার এই যে এমটাও বের করলা তুমি, এই যে মাত্র তুমি এম বের করলা, এমটাও বের করছো। আর এস মান কত, এস দেওয়া আছে আপেক্ষিক তাপ 100। তো এইটুকু করার পরে তুমি দেখবা ভ্যালুটা কত আসে, এই ডেল থিটার মানটা শূন্যের চেয়ে বড় আসে কিনা। যদি এরকম হয় এই ডেল থিটার মানটা শূন্যের চেয়ে বড় আসে, সুতরাং তাপ উৎপন্ন হবে। এবং এটাও তোমাকে বলতে পারতো কিন্তু যে তাপমাত্রা পরিবর্তন কত,
তখন কিন্তু তুমি তাপ উৎপন্ন হবে বলে এটা করতা, তাপমাত্রার পরিবর্তন বললেও কিন্তু এটা করতা। কারণ ডেল থিটা মানে কি তাপমাত্রার পরিবর্তন। তার মানে পরীক্ষা যদি চাই তাপমাত্রার পরিবর্তন কত বা তাপ উৎপন্ন হবে কিনা, তুমি জাস্ট এইটা চেক করবা। ডেল থিটার মানটাই হবে তাপমাত্রার পরিবর্তন, আর ডেল থিটা যদি শূন্যের চেয়ে বড় হয় তার মানে বুঝবো কি যে তাপ উৎপন্ন হবে। তো আশা করি এটাও বুঝতে পারলা। তাহলে কী কী কাজ করতে হবে তোমাকে? প্রথমে ডাব্লিউ বের করতে হবে, যে ওই তারটা যে ছিল ওই তারটা আসলে ওই তারের উপরে কতটুকু কাজ করা হয়েছে, ওই তারের উপর যতটুকু কাজ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ। আর ওইখান থেকে আমরা তারের ভর আলাদা করে বের করলাম। এবার হচ্ছে শর্ত মতে জাস্ট লিখলাম আমরা শর্ত, যে ওই তারটা যতটুকু কাজ করছি তার জন্যই তাপ উৎপন্ন হবে। তারপরে লিখলাম আমরা ডেল থিটা বের করলাম। তো আশা করি এই 2 নম্বর টাইপের অঙ্ক আসলেও পরীক্ষায় সুন্দর মতো করতে পারবা। এবার আসো আমরা আরও যে আমাদের 2টা টাইপের 3টা টাইপের প্রশ্ন বাকি থাকলো ঘতে আসার মতো, সেটাও দেখে ফেলি। শুধু এগুলোই না, এরপরে কিন্তু এগুলো তোমার ম্যাক্সিমাম কভার করে ফেলবে। এরপরে তোমাকে টেস্ট পেপারটা বের করে একটু দেখতে হবে, আচ্ছা আর কী কী ধরনের জিজ্ঞেস করতে, এগুলোই জিজ্ঞেস করছে কিন্তু ভিন্ন ভিন্ন রকম মান টান দিয়ে অঙ্ক করা। তো ওই অঙ্কগুলো তোমাকে করে রাখতে হবে। এই অঙ্কগুলোর পাশাপাশি কিন্তু তুমি বোর্ড প্রশ্ন বের করবা। এখন বোর্ড প্রশ্ন বের করে তুমি 22 সাল থেকে শুরু করবা, 22, 21, তারপরে হচ্ছে 19, তারপর হচ্ছে 18, 17 এই পর্যন্ত করলেই চলবে, 16 পর্যন্ত করলে সবচেয়ে বেস্ট। মানে 22 থেকে 16, 20 বাদ দিয়ে, যে এই তোমার খালি ইয়ং গুণাঙ্ক, পয়সনের অনুপাত, এগুলো দিয়েই খালি অঙ্কগুলো তোমাকে ভালো মতো করতে হবে। তাহলেই দেখবে ইনশাল্লাহ এখান থেকে একদম 100% তুমি একদম সরাসরি কমন পাবা। ঠিক আছে? তো বোর্ড প্রশ্নগুলো সবগুলোই তুমি চোখ বুলায় রাখবা, সবগুলোই চোখ বুলায় রাখবা। আর যেগুলো স্পেশাল মনে করো যে একটু চোখ বুলাইতেই হবে, একটু ভিন্ন রকম, সেগুলো আমি বলেও দিবনি হচ্ছে ভিডিওর শেষে। তো খেয়াল করো, আমরা এবার দেখি যে এবার ডিফারেন্ট টাইপের প্রশ্নটা দেখছি আর কি আমাদের আছে। 2 নম্বর টাইপ, এবার 3 নম্বর টাইপে আসে। আমরা 3 নম্বর টাইপ আসলে ঘয়ের কি বলছে, যে ভর সহ তার দুটি সরল দোলকের ন্যায় আচরণ করলে কোনটি ধীরে চলবে। তাহলে আমি এটাকে একটু টেনে সেটে দিছি, সে দুলতেছে, এভাবে দুলতেছে, তার মানে অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি যে চ্যাপ্টারটা, সেটা মিক্স করে প্রশ্ন দিছে। তো এই প্রশ্ন পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অষ্টম তোমার অধ্যায় আছে, এটাও তোমার অধ্যায় আছে, মিক্স করে দিতেই পারে প্রশ্ন। তো কোনটা সরল দোলকে নিয়ে আচরণ করবে বলে কি করব আমরা? প্রথমে এই কাজটা করব, এই তারের আদি দৈর্ঘ্য আমরা জানি। তারপরে করব কি, এই তারটা যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে এই মানটা আমরা জানি। তাহলে এখানে পাবো হচ্ছে আমরা এই তারটার জন্য প্রথম এই তারের জন্য মোট দৈর্ঘ্য, এই কাজটা করব। সেমভাবে বি তারের জন্য বি তারের মোট দৈর্ঘ্য কত হবে? আগে তো একটা আদি দৈর্ঘ্য ছিলই 2 মিটার, এবার সাথে আরও কত যোগ হয়েছে? এতটুকু যোগ হয়েছে না, যে ছোটো এলটা, তাহলে এখানকার ছোটো এলটা যোগ করবা আর কি। হ্যাঁ, তার মানে এখানকার ছোটো এল আর এই যে এখানকার ছোটো এল, এই দুইটা ছোটো এল যোগ করে আদি দৈর্ঘ্যের সাথে যোগ করে, আজকে আমি আদি দৈর্ঘ্য লিখে রাখলাম, যা মান থাকবে তাই। তাহলে মোট দৈর্ঘ্য আগে বের করবা, মোট দৈর্ঘ্য বের করলা। আর যদি তোমার এই আদি দৈর্ঘ্যগুলো বের করা না থাকে তাহলে অঙ্ক তোমাকে করতে হবে। ওই যে y = FL/AL, ওটার মধ্যে ছোটো এল আছে, ওই ছোটো এলটা বের করতে হবে আর কি। তো গ নাম্বারে বের করা থাকতে পারে বা নতুন করে এখানে বের করার প্রয়োজন হতে পারে। তো সেটা তো আমরা অলরেডি করে আসছি বা এখানে উদ্দীপকে লেখা আছে আমাদের এখানে। তো আমরা এই দুইটা কাজ করব, আগে দুইটার টোটাল দৈর্ঘ্য বের করবো। সোজা কথা, এই ভর ঝুলানোর পরে যে লম্ব হয়েছে, তো ওইখান থেকে শুরু করে ঝুলন বিন্দু থেকে শুরু করে মোট দৈর্ঘ্য কত সেটা লিখবো, এটা মোট দৈর্ঘ্য। এরপর লিখবা, আমরা জানি t = 2π√L/g, এর হচ্ছে ওই দোলনকালের সূত্র। তো দেখো টি এর সাথে এল এর সম্পর্ক কি, যেহেতু টি সমানুপাতিক √L, সুতরাং আমরা লিখব হচ্ছে এভাবে, যে এ তারের জন্য লিখব TA/TB, বি তারের জন্য এ তারের দোলনকাল বি তারের দোলনকাল সমান √, সম্পর্কে সমানুপাতিক না, যেহেতু সমানুপাতিক তাহলে এভাবে লিখবা LA/LB। এবার এই যে তুমি LA আর LB বের করে রাখছিলা, ওই ভ্যালুগুলো তুমি এখানে বসাই দিয়ে দেখবে একটা মান আসছে। মনে করো যে কিছু একটা আসছে, যে 0.2 আসছে মনে করো। এখন তুমি বুঝবা যে আচ্ছা কে বড়, এই যে TA বড় নাকি হচ্ছে TB বড়, এটা তুমি খালি চেক করবা। হ্যাঁ, এটা তুমি বের করার পর দেখবা কে বড়। যে টি বেশি হলে, তাহলে বাংলা কথা লিখে দিচ্ছি, টি বেশি হলে ধীরে চলবে, শেষ। কারণ কি, টি বেশি মানে কি, দোলনকাল বেশি মানে কি, সে এই যে এই গেল, এই যে এসে আবার গেল, বেশি সময় লাগতেছে দুলে আসতে, তার মানে কি ধীরে ধীরে চলতেছে। তাহলে টি বেশি হলে কি হবে, ধীরে চলবে। এই কথাটা খালি মনে রেখো, তোমার কাজ খালি হবে টি বের করার পরে দেখবা যে কে আসলে বড়, যে বড় সে ধীরে চলবে, শেষ। এভাবে করে প্রশ্ন আসতে পারে, অলরেডি আমাদের পরীক্ষায় আসছিল। তো এটা হচ্ছে আমাদের সেই 3 নাম্বারটার কিন্তু অ্যান্সার। ঠিক আছে, ধরতে পারছি ব্যাপারটা ক্লিয়ার। তো এইভাবে তোমাকে অঙ্ক করতে হবে, দেখবা এটা হচ্ছে আমাদের ঢাকা 18, মেবি হচ্ছে এই বোর্ডে প্রশ্ন আসছে, লিখে রাখো বোর্ডের নামটা ঢাকা 18। তো এখানে এভাবে আসছিল, তো ইনশাল্লাহ
এখন আমরা অবশ্যই পারবো এই জিনিসটা। একটি স্পেশাল আরও স্পেশাল, দুইটা স্পেশাল, এটা আমি করে দিচ্ছি আর এটাও আমি করে দেবো। দুইটা প্রশ্ন আছে এখানে, দুইটাও আমি করে দেবো যেন তুমি সুন্দরভাবে একদম ক্লিয়ার হয়ে যায় তোমার জিনিসটা, ঠিক আছে? তো তার আগে চলো আমরা এটা মুছে ফেলি এবং হচ্ছে আমরা এই যে কত বেগে ঘুরলে তারটি ছিঁড়বে কিনা এই প্রশ্ন এবার ঢাকা বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি। ঢাকা বোর্ড আসার সম্ভাবনা বেশি, অন্যান্য বোর্ডেও আসতে পারে, কয়েকটা বোর্ডে অলরেডি চলে আসছে, এই প্রশ্নটা অলরেডি চলে আসছে। তবে ঢাকা বোর্ডে এই প্রশ্ন আসার সম্ভাবনা এবার আছে। হ্যাঁ, ঢাকা বোর্ডে ঢাকা 22 এই প্রশ্ন আসার সম্ভাবনা এবার বেশি। দেখো কি বলছে, তো আমরা এটাও বুঝে ফেলছি, মুছে দিই। দেখো কি বলছে আমাদের যে বি তারটি সর্বনিম্ন কত বেগে ঘোরালে ছিঁড়ে যাবে। বি তারটাকে প্রশ্নটা এভাবে বলা থাকতে পারত যে বি তারটির দৈর্ঘ্যকে বা বি তারটিকে ব্যাসার্ধ ধরে বৃত্তাকার পথে ঘুরাইলে সর্বনিম্ন কত বেগে ঘুরলে ছিঁড়ে যাবে, এবার ডিটেলস বলতে পারতো প্রশ্নে। তো একটু বোর্ড প্রশ্নগুলো দেখলে বুঝবা, আমি অ্যান্সার করে দিচ্ছি। তো বি তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরালে ছিঁড়ে যাবে, বা এখানে বলছে 4 রেডিয়ান/সেকেন্ড বেগে ঘুরলে ছিঁড়বে কিনা, অথবা বলছে বি তারটিকে 600 RPM এ ঘোরানো সম্ভব কিনা। সবগুলো একই টাইপ, একই অঙ্ক, জাস্ট একটু ডিফারেন্ট, এক লাস্টের লাইনটা ডিফারেন্ট হবে। তাহলে প্রথমটা করি আমরা যে বি তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরলে ছিঁড়বে। তো শর্ত কি, ছিঁড়ার শর্ত কি? তুমি যে তারটাকে এভাবে নিয়ে যদি বৃত্তাকার পথে ঘুরাচ্ছ, খেয়াল করো, তুমি তারটাকে এভাবে নিয়ে এরকম করে এই যে বস্তুটা নিয়ে ওই যে 10 কেজি 2 কেজি কোন বলছে বিতার 2 কেজি ভরের বস্তুটা নিয়ে তুমি যে ঘুরাচ্ছ, এভাবে করে ঘুরাচ্ছ, তাহলে যখন ঘুরাবা ওই তারটাকে, এই যে তারকে ধরে ওই 2 কেজি ভরের বস্তুটা ঘুরাচ্ছ, এভাবে তুমি মনে করো বৃত্তাকার পথে ঘুরাচ্ছ, এভাবে ঘুরাচ্ছ বা এভাবে ঘুরাচ্ছ, তোমাকে বলে দিচ্ছে একটা, তুমি ঘুরাচ্ছ, তাহলে ছিঁড়বে কি না। তো সেক্ষেত্রে শর্ত কি, যে তারের যে দৈর্ঘ্য, খেয়াল করছো, তারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই কিন্তু ব্যাসার্ধ হবে, তাহলে তারের দৈর্ঘ্যটাই কিন্তু ব্যাসার্ধ। এবার আমরা জানি কি, যখন কোনো একটা জিনিসকে বৃত্তাকার পথে ঘুরাবো, হবে কোনো জিনিসকে আমি এরকম করে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, তাহলে অবশ্যই বৃত্তাকার পথে ঘুরালে তারের উপর একটা কি থাকে, একটা কেন্দ্রমুখী বল কাজ করে। অবশ্যই মনে রাখবা, বৃত্তাকার পথে ঘুরাইলেই তারের উপর কোন বল কাজ করে, কেন্দ্রমুখী বল কাজ করে। আর তারটা কখন ছিঁড়বে, তারটাকে ঘুরাচ্ছ, একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে, মনে করো কেন্দ্রমুখী বলের মানটা 50। আর আমরা তো জানি যে প্রত্যেক তারের একটা কি থাকে, অসহপীড়ন থাকে, বা অসহপীড়ন থেকে আমরা কি বের করতে পারবো, অসহপীড়ন থেকে অসবল বের করতে পারবো। অসবল মানে কি, যেই বলের থেকে বেশি হলে ছিঁড়ে যাবে, বা যেই বল দিলে ছিঁড়ে যাবে। মনে করো আমাদের অসবলটা হচ্ছে 47, আর আমার কেন্দ্রমুখী বলটা কি, কেন্দ্রমুখী বলটা হচ্ছে 50। আমি দেখলাম আমি হচ্ছে এমনভাবে ঘুরাচ্ছি, এমন জোরে ঘুরাচ্ছি যে আমার কেন্দ্রমুখী বলটা আসছে 50, আর আমার ওই তারের অসবল তো 47, তাহলে তুমি 47 দিলে ছিঁড়ে যায়, আমি 47-এর বেশি দিচ্ছি, তাহলে অবশ্যই ছিঁড়ে যাবে। তাহলে শর্তটা কি, সর্বনিম্ন কত বেগে ঘুরাইলেও ছিঁড়ে যাবে, শর্তটা হচ্ছে তখন ওই কেন্দ্রমুখী বল আর হচ্ছে অসবলটাকে সমান হইতে হবে। কারণ কি, সমান হইলেই 47 হবে, 47 হলে তো ছিঁড়ে। তাহলে শর্ত হচ্ছে, তাহলে ছিঁড়ে যাওয়ার শর্ত লিখে রাখো যে শর্ত, তাহলে শর্তটা কি, যে যখন বলবে ছিঁড়ে যাবে কিনা, এই ছিঁড়ে যাওয়ার শর্ত হচ্ছে যে কেন্দ্রমুখী বল, বাংলা লিখে রাখো যে কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কি, অসহবল। এই শর্তটা, এই একটা বাংলা লাইন মনে রাখলেই শেষ, আর কিচ্ছু লাগবে না, একটা বাংলা লাইন মনে রাখলেই শেষ। কেন্দ্রমুখী বল সমান কী হবে, অসহবল। এবার তুমি তো শিখে আসছো এই চ্যাপ্টারে ভাইয়া যে কেন্দ্রমুখী বল FC ইকুয়াল টু কি, mv²/r, শিখছো না এই চ্যাপ্টারে, বা ওই যে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে অ্যাটলিস্ট সূত্রটা তো দেখছো, কেন্দ্রমুখী বল mv² বা mω² আরও হইতে পারে। ওকে, তো আমরা যেটা চাবে সেটা বের করতে পারবো। এখানে যখন বলছে হচ্ছে কত বেগে ঘুরাইলে ছিঁড়ে যাবে, তো আমরা আসলে শুধু ভি বের করি, তখন শুধু ভি এরটা লিখবো, কেন্দ্রমুখী বলা জায়গায় লিখবো কি mv²/r। ওকে, আর ওই পাশে অসহবল কি লিখবো, ওই যে অসহবল তো আগেই বের করছিলাম আমরা, মনে আছে, অসহবল সমান কি লেখা যায়, অসহবল সমান লেখা যায়, আমরা জানি অসহপীড়ন ইন্টু ক্ষেত্রফল, আমরা কিন্তু গ নাম্বার বের করছিলাম। তো গ নাম্বার বের করা থাকলে এখানে বসাই দিবা, তো কোনো সমস্যা নাই। তো আপাতত নাই, তো আমি লিখলাম, মনে করে লিখলাম। এখন দেখো তোমার কি বলছে, এখানে কি করো যে বেগ বের করো, আমি একটা অঙ্ক করে দিচ্ছি পুরোটা, mv²/r থাকলো, মান পরে বসাচ্ছি। এখানে খেয়াল করো অসহপীড়ন, পীড়ন মানে কি, ডিরেক্ট মান দেওয়া আছে এত, তাহলে আমি সেটা বসাই দিচ্ছি। আর এই ক্ষেত্রফল যেটা আছে আমি একবারে বসাই দিচ্ছি 4.7 × 10⁻⁷, আর ক্ষেত্রফল কত, 1 মিলিমিটার স্কোয়ার, 1 × 10⁻⁶। এটা করার পর আমাদের 47 আসছিল, তাই না? তো এই বাকি অঙ্ক আমি এখানে করতেছি, খেয়াল করো। তাহলে এদিকে আসছে আমাদের ওদিকে আসছে আমাদের হচ্ছে এইটুকু করলে আসছে 47। আচ্ছা, এই পাশেই লিখি, নতুন করে লিখি, সুন্দর করে দিচ্ছি, mv²/r ইকুয়াল টু কত, 47 আসছে এদিকে। তোমার লাগবে কি ভাইয়া, ভি লাগবে, তাহলে আরটাকে বেশি বাড়াই দাও, তাহলে mv² সমান আসবে 47 গুণ r। আর মানে কি, এখানকার আর মানে কি, তারের দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্যই তো বেসিক্যালি আমাদের এখানে এল, তাই না? তারের দৈর্ঘ্য নিয়েই তো হচ্ছে আমরা ঘুরাচ্ছি, তারের দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ, দৈর্ঘ্য 2 মিটার,
তাহলে এম এর আর এর মানটা বসাইলাম হচ্ছে 2, ঠিক আছে। তার মানে এই অঙ্কে হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে এল, আর আর এর মান কত 2 মিটার, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এল, আর ইকুয়াল টু হচ্ছে এল 2 মিটার। আর দেখো এমটা গুণ আছে, তাহলে এমটা আসলে ভাগ হয়ে যাবে, এটাকে ভাগ করে দিলে এম কত কেজি, এই যে দেখো 2 কেজি ভরের বস্তুকে আমরা ঘোরাচ্ছি, 2 কেজি ভরের বস্তু ঘোরাচ্ছি, তো ঠিক আছে কাটাকাটি চলে যাবে। ভি স্কোয়ার থেকে তোমাকে কী বের করতে হবে, ভি বের করতে হবে, রুট ওভার কাটাকাটি গেলে 47 থাকে। তাহলে তুমি দেখো এটা করলে কত মিটার পার সেকেন্ড আসে, আমি একটু করে দিচ্ছি, তো পুরোটা করে দিলাম, তাহলে করে দিচ্ছি। তো রুট ওভার অফ 47 করলে আসা হচ্ছে 6.8, তাহলে আসা হচ্ছে 6.8 মিটার পার সেকেন্ড। আমি কিন্তু মিটার পার সেকেন্ড বের করছি, রৈখিক বেগ বের করছি। তার মানে আমার প্রশ্ন হচ্ছে, অ্যান্সার হচ্ছে যে এইটা আমাকে যদি জিজ্ঞেস করে কত বেগে ঘুরলে ছিঁড়ে যাবে, তাহলে আমি বলবো যে 6.8 মিটার পার সেকেন্ড বেগে বা তার চেয়ে বেশি ঘুরলে ছিঁড়ে যাবে। ওরা জিজ্ঞেস করছে সর্বনিম্ন, তার মানে এটা হচ্ছে অ্যান্সার, 6.8 ঘুরাইলেই ছিঁড়ে যাবে, এর থেকে বেশি ঘুরলে তো আরও ছিঁড়বে, ঠিক আছে। তো শর্তটা মনে রাখবা, শর্তটা কি, যে এই বাংলা কথাটা সুন্দর করে মনে রাখো, যে কেন্দ্রমুখী বল আর অসহবলকে সমান হইতে হবে। অসহবল দেওয়া থাকলে ভালো, না থাকলে যে গুণ করে বের করে নিবা, এই হচ্ছে শর্তটা। আর তো এদিকে আমাদের কোনটা, যে সর্বনিম্ন কত বেগুলো ঘুরেলে ছিঁড়ে যাবে। বাকি অঙ্কগুলো সেম। দেখো তো ভাইয়া, ওরা বলছিল যে 4 রেডিয়ান পার সেকেন্ড বেগ ঘুরলে B30 ছিঁড়বে কি না। তা তুমি আগে বের করবা যে ছিঁড়তে হলে বেগ কত হয়। যেমন তোমার আসছে এটা, তুমি কিন্তু এই ভি বের করছো না, এই ভিতে কিন্তু ওমেগা বের করতে পারবা, এই রেডিয়ান পার সেকেন্ড কিন্তু আসলে ওমেগা। তাহলে ওমেগা সমান সমান কি জানো, আমরা একটা সূত্র জানতাম হচ্ছে এরকম, যে ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ওমেগা সমান সমান কী হবে, ভি বাই আর। তুমি জাস্ট ভি বাই আর দিয়ে ভাগ করে দিবা, ভি এর মানটা 6.8 আর আর এর মানটা কত দেখো তো, আর এর মান ছিল হচ্ছে 2। দেখি আমরা 6.8কে 2 দিয়ে ভাগ করি, 6.8 ভাগ হচ্ছে 2, আসছে কত আমাদের 3.4। তাহলে বুঝতে পারলাম আমরা 3.4 রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা যদি চাই, রৈখিক বেগ চাইলে এইটা, ওমেগা চাইলে হচ্ছে এইটা, ঠিক আছে। ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তো যেহেতু তুমি ভি বেরই করে ফেলছি, এই জন্য ওমেগা এখান থেকে বের করলাম। ওইখান থেকেও বের করা যায়, তো এম ওমেগা স্কোয়ার আর লিখলেও হয়তো কেন্দ্রমুখী বল, কারণ আমরা জানি কেন্দ্রমুখী বল সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, আর একটা সূত্র হচ্ছে এম ওমেগা স্কোয়ার গুণ আর, বা আমি সূত্রটাকে নিচে লিখে দিচ্ছি, যে এম ওমেগা স্কোয়ার গুণ আর, এটা দিয়েও করা যায়, তো কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে অঙ্কটা, যে ভি বাই আর। তো 3.4 ওরা বলছিল 4 বেগে ঘুরলে ছিঁড়বে কি না। দেখো 3.4-এ ঘুরেলেই ছিঁড়ে, এটা ঘুরলেও ছিঁড়ে, এটা ঘুরলেও ছিঁড়ে। 3.4 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরলে ছিঁড়ে, ওরা ঘুরাইছে 4-এ, তাহলে অবশ্যই ছিঁড়বে। আমাদের বলছে, আমরা বের করলাম যে সর্বনিম্ন কত বেগে ঘুরলে ছিঁড়বে 3.4, আর ওরা জিজ্ঞেস করছে 4-এ ঘুরলে ছিঁড়বে কিনা, 4 রেডিয়ান পার সেকেন্ড, অবশ্যই ছিঁড়বে, শেষ। যদি তোমাকে বলতো আর একটা সেম অঙ্ক, এই অঙ্কটা দিয়েই সেমভাবে জিজ্ঞেস করতে পারতো যে B30-কে 600 আরপিএমে ঘোরানো সম্ভব কিনা, বা প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে কত বেগে ঘুরলে ছিঁড়বে। এই আরপিএম মানে রোটেশন পার মিনিট, পার মিনিটে, প্রতি মিনিটে কয়বার করে ঘোরাচ্ছ, এটা ওরা বলছে 600 আরপিএমে ঘোরানো সম্ভব কিনা। বা তোমাকে যদি জিজ্ঞেস করতো যে কত আরপিএমে ঘুরেলে ছিঁড়বে, বা সর্বনিম্ন কত আরপিএমে ঘুরলে ছিঁড়বে, এটাকে বাংলায় বলতে পারতো যে সর্বনিম্ন প্রতি মিনিটে কতবার ঘুরলে ছিঁড়বে, কতবার করে ঘুরলে ছিঁড়বে, এভাবে বলতে পারতো, যে কোনোভাবে বলতে পারে। বা জিজ্ঞেস করছে 600 আরপিএমে ছিঁড়বে কিনা, তো তুমি ওমেগা বের করছো, এখন তুমি তো বের করো নাই, কি বলে যে আরপিএম বের করো নাই। তো ওমেগা বের করলে এখান থেকে আরপিএম বের করা খুবই সহজ। তুমি খালি এই লাইনটা লিখবা, এই লাইনটা লিখবা, লেখার পরেই, ঠিক আছে, এইটুক তো লিখে ফেলছো, ওকে ফাইন। তো হচ্ছে আমি এটা তো লিখে ফেলছো, বা আমি এইদিকে লিখে রাখছি জিনিসটা, এম ভি স্কোয়ার বার ছিল, এখানে দেখাই দিচ্ছি। দেখো এইটুক তো তুমি করছো, এবার এইটাকে তুমি আরপিএম বানাবা। এর কী করবা, আরপিএম বানানোর জন্য যেই মানটা দেওয়া আছে আমাদের, তুমি যেটা করবা, যেই মানটা তুমি পাইছো রেডিয়ান পার সেকেন্ড, এটার সাথে শুধুমাত্র তুমি এই কাজটা করবা, 30/π গুণ করে দিবা, 30/π, তাহলে চলে আসবে রোটেশন পার মিনিট। তো গুণ করিয়ে আমি আসো, 3.4 গুণ হচ্ছে 30 ভাগ কত পাই, মানে তো জানি আমরা 3.14, আসে হচ্ছে 32.28। হ্যাঁ, তার মানে 32.48 আরপিএম। তার মানে হচ্ছে তুমি 32.48 আরপিএমে সর্বোচ্চ ঘুরাইতে পারবা, এর বেশি ঘুরলে ছিঁড়ে যাবে, বা 32.48 আরপিএমেই ছিঁড়ে যাবে আর কি। তো ওরা বলছে 600-তে ঘোরানো সম্ভব কিনা, অবশ্যই সম্ভব না, কারণ 32-এ ঘুরলে ছিঁড়ে যায় বাহি। তাইলে তার মানে তুমি কী বলবো এখানে, যে মানে তোমাকে যদি দুইটা হয় জিজ্ঞেস করতে পারতো, এখানে আমি দুইটা প্রশ্ন আবার বলি, তোমাকে যদি জিজ্ঞেস করতো যে সর্বনিম্ন মানে সর্বোচ্চ কত আরপিএমে ঘোরানো সম্ভব, বা সর্বোচ্চ কত বেগে ঘোরানো সম্ভব, তখন তুমি এইটা করে দিলেই শেষ। যদি তোমাকে বলতো
যে সর্বোচ্চ কত কৌণিক বেগে ঘোরানো সম্ভব, এটা করলেই হয়ে যেত। বা তোমাকে যদি জিজ্ঞেস করতো এত বেগে ঘোরানো সম্ভব কিনা, রেডিয়ান পার সেকেন্ড দেখছো না রেডিয়ান পার সেকেন্ড বানাইছো। আর তুমি যেরকম আরপিএমের কথা বলে, তাহলে আরপিএমটা করবা কীভাবে, তুমি জাস্ট এই কাজটা করবা, এই যে এই কাজটুকু করবা, এটুকু দিয়ে গুণ করতে হবে 30/π, এটুকু দিয়ে গুণ করলেই তুমি পেয়ে যাবে কি রেডিয়ান পার সেকেন্ডে যে মানটা আসছে এটাকে 30/π দিয়ে গুণ করলেই পেয়ে যাবে আরপিএম। তাহলে তুমি বুঝতে পারলা 32 যেহেতু আসছে, তার মানে কি যে পূর্ণ সংখ্যা কত 32 না, তার মানে অ্যান্সার হচ্ছে সর্বোচ্চ 32 বার ঘোরানো যাবে, প্রতি মিনিটে সর্বোচ্চ 32 বার করে ঘোরানো যাবে। আর যদি 32-এর বেশি ঘোরাই আমি তাহলে ছিঁড়ে যাবে। এবং ওরা জিজ্ঞেস করছে 600 আরপিএমে ঘোরানো সম্ভব কিনা, অবশ্যই সম্ভব না, 32-এ ছিঁড়ে যায়, 600 তো গায়েব হয়ে যাবে ছিঁড়ে। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। তো আশা করি এইটুকু একদম সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছো। এই 3টা অঙ্ক দেখাই দিলাম, দেখো একটা হচ্ছে রৈখিক বেগ যদি চাই, একটা কৌণিক বেগ যদি চাই, আর আরেকটা যদি এরকম আরপিএমে চাই, যদি এরকম আরপিএমে চাই যে কত আরপিএম। ক্লিয়ার? ফাইন। তো আশা করি বুঝতে পারছো এই জিনিসটা একদম ক্লিয়ার, দুধভাত হয়ে গেছে। শর্ত কি ছিঁড়ে যাওয়ার, কেন্দ্রমুখী বল সমান সমান অসহবল হইতে হবে, শেষ। কেন্দ্রমুখী বল সমান সমান অসহবল। কেন্দ্রমুখী বল mv²/r, অথবা লিখতে পারতো তুমি m⍵²r লিখেও বের করতে পারতো ওমেগা। আর অসহবল তো জানোই, অসহপীড়ন ক্ষেত্রফল, শেষ। এইটুকু ইনশাল্লাহ পারবো, প্র্যাকটিস করো, এই 3টা অঙ্ক নিজে 3বার করো, দেখো ক্লিয়ার হয়েছে। এবং তুমি টেস্ট পেপারে দেখো এরকম অঙ্ক আছে, নিজে করে ফেলো, এবার একদম ক্লিয়ার। ঠিক আছে, এবার বাকি থাকলো হচ্ছে আমাদের এই স্পেশাল 2টা অঙ্ক। এই স্পেশাল 2টা অঙ্ক আমি আলাদা করে শ্যুট করে দিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে এই 2টা অঙ্ক আমি আলাদা করে শ্যুট করে দিয়ে দিচ্ছি, যেন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার এই যে 2টি স্পেশাল অঙ্কের কথা বলছিলাম, সেই 2টি স্পেশাল অঙ্ক তুমি এবার আলাদা করে আমি শ্যুট করে দিয়ে দিচ্ছি, সেই 2টা অঙ্ক দেখে নাও। এবং দেখাটা জরুরি, কারণ প্রশ্ন যদি কঠিন হয় ভাইয়া এভাবে অবশ্যই আসতে পারে। তো অবশ্যই ভালো করে দেখে নাও, কীভাবে ঘুরে বলতে পারে আমি অ্যাড করে দিচ্ছি, অবশ্যই সুন্দর করে দেখে নাও। এই একটা তার দেওয়া ছিল, এই তারের ক্ষেত্রফল দেওয়া, এই তার ইয়ং গুণাঙ্ক দেওয়া। আমি এখন এই তারটাকে উত্তপ্ত করছি, উত্তপ্ত করার ফলে এর মধ্যে কী পরিমাণ আসলে বল সৃষ্টি হয়েছে সেটা তোমাকে বের করতে বলছে। এবং এখানে এই আলফা এর মানটা দেওয়া, এবং আলফা মানে কি বলছিলাম, দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই বাংলাতে লেখা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, তোমার প্রশ্নে লিখে নাও। দৈর্ঘ্য প্রসারণ সহগটা হচ্ছে 0.003 পার ডিগ্রি সেলসিয়াস। ভালো কথা, এটুকু দেওয়া। এখন কীভাবে তুমি এফটা বের করতে পারো, তুমি তো ভাই এত কিছু শিখো নাই, তুমি তো এই আলফা টালফা রিলেট করা শিখো নাই, এই চ্যাপ্টারে তোমাকে শেখানো হয়নি, এই চ্যাপ্টারে তো নাই জিনিসটা। ওই যে বলছিলাম যে ক্লাস 9-10-এ আছে, 9-10 থেকে তোমাকে কিন্তু মিক্স করে এই প্রশ্নটা করে দিছে। তুমি কীভাবে করবা, তুমি ফার্স্টেই ইয়ং গুণাঙ্ক তো অ্যাটলিস্ট জানো ভাইয়া, তো ইয়ং গুণাঙ্ক লিখে ফেলো। তো ভাইয়া আমরা জানি ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান কি, যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু কি এফ এল ডিভাইডেড বাই কি, এফ এল ডিভাইড বাই কি এ ইন্টু ডেল এল, তাই না, বা এ ইন্টু স্মল এল। এটা আমরা শিখছিলাম। তোমাকে এখান থেকে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে এফ এর মান। তো এফ ইকুয়াল টু তুমি এখান থেকে কী লিখতে পারো, তো তুমি এখান থেকে এফ ইকুয়াল টু লিখতে পারো হচ্ছে যে এরকম লিখতে পারো যে ওয়াই, এটা এদিকে গুণ হয়ে চলে আসবে ওয়াই এ এল ডিভাইড বাই কত, শুধু হচ্ছে ক্যাপিটাল এল। ভালো কথা। এখন তুমি খেয়াল করে দেখো, এই এফ বের করতে হলে তোমার ওয়াই লাগবে, এ লাগবে, যেটা দেওয়া আছে, কিন্তু এল এল এটা দেওয়া নাই, এবং আরও একটা নতুন মান দেওয়া, তাপমাত্রা দেওয়া, আবার আলফাও দেওয়া। কীভাবে রিলেট করা যাইতে পারে, তো এই জন্যই তোমাদেরকে আমি হিন্টস দিচ্ছিলাম, এবং তোমরা অনেকেই কিন্তু এই অঙ্কটা করতে পারছিলে, আমাকে কালকে কমেন্টে জানাইছিলে যে হ্যাঁ হ্যাঁ অ্যান্সারটা এত হবে, খুবই সুন্দর যারা আসলে করতে পারছো। যারা করতে পারো না তারা দেখো কীভাবে আসলে করা উচিত ছিল, বা কীভাবে আমরা জিনিসটা করতে পারতাম। তো আলফায়ের একটা ফর্মুলা ছিল, সেটা বলছিলাম যে আমাদের 9-10-এ কিন্তু ওই যে 6ষ্ঠ অধ্যায় তাপের যে অধ্যায়টা ছিল সেইখানে লেখা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ। সেই জিনিসটা কী ছিল, উপরে ছিল হচ্ছে তাপমাত্রার, উপরে ছিল হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পার্থক্য। মনে করো আগে একটা তারের দৈর্ঘ্য ছিল 1 মিটার, এখন হয়ে গেল 1.5 মিটার, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা পরিবর্তন হয়েছে, 0.5। তো ওইটা হয়তো উপরে মানে ডেল এল লিখতাম, তো আমরা এখানে ডেল এল না লিখে স্মল এল লিখতেছি। কেন, কারণ আমরা কিন্তু এই স্মল এলটাকে এখানে প্রকাশ করছি দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের বৃদ্ধিটুকুকে দিয়ে। তাহলে আমি শুধুমাত্র স্মল এল লিখলাম আমরা, বা ডেল এল লিখতে পারি। আর নিচে ছিল হচ্ছে আমাদের এই জিনিসটা, যে ছিল হচ্ছে আমাদের দেখো এই যে ক্যাপিটাল এল ছিল, এবং ছিল হচ্ছে ডেল থিটা। তার মানে ব্যাপারটা অনেকটা, সূত্রটা এরকম অনেকটা ছিল যে ডেল এল বাই হচ্ছে এল ডিভাইড বাই ডেল থিটা। কোনটার মানে কি, এটার মানে কি আসলে, এটা মানে যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো তার যদি তুমি নাও এবং তার তাপমাত্রা তুমি যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে থাকো, 1 ডিগ্রি বৃদ্ধি করলা, 1 থেকে 2 বানাইলা, 2 থেকে 3 বানাইলা, 3 থেকে 4 বানাইলা, এই যে এভাবে যে 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়াচ্ছ, এর ফলে অবশ্যই কী হবে, আমাদের দৈর্ঘ্যটাও প্রসারিত হবে। তো তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইলে ওই 1 মিটার তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়, আসলে ওইটাকে আমরা বলছি কি দৈর্ঘ্য প্রসারণ সহগ। তার মানে তাপমাত্রা 1 ডিগ্রি করে বাড়তে থাকলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেতে থাকে, এইটার যে আসলে রিলেশন বা সম্পর্ক, সেইটা আসলে
বেসিক্যালি আমরা মেজারমেন্ট করি কী দ্বারা? আলফা দ্বারা বা দৈর্ঘ্য প্রসারণ সহগ দ্বারা। 19 ব্যাপার ছিল, অনেকেই হয়তো বা শর্ট সিলেবাসে ছিল না বা পড়ো না, এরকম হতে পারে। যাই হোক, আসো আমরা এখন জিনিসটা একটু কাজ করার চেষ্টা করি। তো এখানকার যে ডেল এল বা স্মল এল যেটাকে বললাম আমরা, তো এখানে আমরা কী লিখবো? এটা কিন্তু মনে রেখো, এটা কিন্তু আমাদের ভাইয়া পরীক্ষাতে আসতেছে, ভর্তি পরীক্ষাগুলোতে দেখবা কবে আমাদের বোর্ড পরীক্ষাতেই চলে আসে বলা যায় না, কারণ বোর্ড পরীক্ষা যখন প্রশ্ন কঠিন করে তখন কিন্তু অ্যাডমিশনের ওই কনসেপ্টগুলো নিয়ে কাজ করে। তো খেয়াল করো, তুমি যদি একটা জিনিস এল বাই এল এই ভ্যালুটা তুই তাকাও, তুমি এই ডেল থিটাটাকে এখানে গুণ আকারে আছে, ভাগ আকারে আছে, এদিকে গুণ করে দাও, পাঠাই দাও, তাহলে থাকবো তো আলফা ইন্টু কত থাকবে? ডেল থিটা। খেয়াল করছো থাকলো কত আমাদের? আলফা ইন্টু হচ্ছে ডেল থিটা। এটা সমান আমরা কী লিখতে পারো? এর সমান লিখতে পারো স্মল এল বাই ক্যাপিটাল এল। একটু তাকায় দেখো ভাইয়া, স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে তুমি এই স্মল এল বাই ক্যাপিটাল এল এর জায়গায় কী লিখতে পারবা? ওয়াই এ তো ছিলই আগে থেকে, স্মল এল বাই ক্যাপিটাল এল লিখতে পারবা আলফা ইন্টু ডেল থিটা। তাহলে ওয়াই এ আলফা ইন্টু ডেল থিটা। তুমি কিন্তু ভাইয়া এটাকে ফর্মুলা আকারেও একটু মনে রাখতে পারো, তোমার কিন্তু কাজে লাগবে। এটাকে তুমি ফর্মুলা আকারে মনে রাখতে পারো, তোমার কাজে লাগবে। যখন এরকম আলফা দেওয়া থাকে, ডেল থিটা দেওয়া থাকে, তখন আমাদের সরাসরি বল বের করার সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু ওয়াই আলফা ইন্টু ডেল থিটা। দেখছো, আমরা কিন্তু এটা বইয়ে সরাসরি লেখা ছিল না এই জিনিসটুকু, তো আমরা একটু বের করে নিলাম, আমাদের যেহেতু পরীক্ষাগুলোতে আসতেছে কাজে লাগছে। আসো আমরা মানটা একটু বসাই দিই, দেখো কি আছে। ওয়াইয়ের মান আছে আমাদের, তাই না? ওয়াইয়ের মানটা আমরা সুন্দর করে বসাই দিব। ওয়াই ছিল কত? 2 × 10⁻11। ভালো কথা। এর মানটা কত? এর মানটা সরাসরি এখানে দেওয়া আছে, তো বসাই দিব আমরা। সেন্টিমিটার স্কোয়ার আছে, আমরা কি বলছিলাম? মিটার স্কোয়ার মানে কী করতে হয়? 10⁻4 বলছিলাম, রাইট। আলফার মানটা সরাসরি দেওয়া আছে 0.003 এবং তাপমাত্রা মানটা দেওয়া আছে 30 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করছি, মানে তাপমাত্রা পরিবর্তনটা কতটুকু হয়েছে? 30 ডিগ্রি সেলসিয়াস। ভাই 30 কি আমি কেলভিন বানাবো? না, এখানে কোনো কেলভিন টেলভিন বানানোর দরকার নাই, কারণ কি দেখো এটাও সেলসিয়াসে, তাপমাত্রাও সেলসিয়াসে, সেম আছে, তোমার কোনো ধরনের চেঞ্জ করতে হবে না। তুমি এটুকু জাস্ট গুণ করে দাও, গুণ করে একটা ভ্যালু পাবা। এই যে মানটা আসবে সেটা কি? এত নিউটন। তার মানে এই তারটার মধ্যে এতটুকু বল প্রয়োগ করার কারণে আসলে এত নিউটন বল আসলে সৃষ্টি হয়েছিল। তো এই হচ্ছে আমাদের জিনিসটা। তো তুমি চাইলে এটাকে ফর্মুলাকে মনে রাখতে পারো। আর এই যে একটা নতুন জিনিস তোমাকে ইনক্লুড করে দেখা, এরকম একটা বলছিল যে কোথাও এরকম দুইটা কি আছে, দুইটা হচ্ছে এরকম, মনে করো এটা হচ্ছে আমাদের মাটি, মনে করো এরকম ব্যাপারটা। তো কোথাও দুইটা হচ্ছে আমাদের দুইটা দৃঢ় অবলম্বন আছে, এর মাঝখানে একটা তার আছে। হ্যাঁ, এর মাঝখানে আমরা কী করছি? একটা তার ঝুলাই দিচ্ছি। একটা কী করছি? তার ঝুলাই দিচ্ছি। এই 2 পয়েন্টের মাঝখানে তার ঝুলাই দিছি এবং আমাকে প্রশ্নটা দেওয়া, এই তারের দৈর্ঘ্য দেওয়া ছিল যে 130 সেন্টিমিটার দীর্ঘ একটা তার, 130 সেন্টিমিটার দীর্ঘ একটা তার, এবং ওই তারের যে ব্যাস, ওই তারটা কতটুকু মোটা বা চিকন সেটাও বলে দিচ্ছে। ওই তারের ব্যাস হচ্ছে 1 মিলিমিটার একটা ব্যাস। তার মানে 1 মিলিমিটার ব্যাসের একটা তারকে কী করছে? 130 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট একটা তারকে 2 পয়েন্টের মাঝখানে আটকাই দিছে। এবং তখন আটকাই যে দিলাম, তখন এটা বলা আছে ওই তারটাকে আমরা উত্তপ্ত করে আটকাই দিছি, তারটাকে গরম করতে আগে গরম করে আটকাই দিছি। তখন টেম্পারেচারটা কত ছিল? আমি সরাসরি ভ্যালুটাই নিচ্ছি, তাহলে আমাদের একদম ডিরেক্ট অঙ্কটা আসলে আমরা করতে পারি। তো অঙ্কটা বলা ছিল হচ্ছে সরাসরি ভ্যালুটা ছিল 830 ডিগ্রি। হ্যাঁ, 830 ডিগ্রি। তো 830 ডিগ্রিতে উত্তপ্ত করছি আমরা, তো আমি সেটাও লিখে দিচ্ছি এই জায়গাটায় যে 830 ডিগ্রি, 830 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম? উত্তপ্ত। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের কাছে তার ছিল 130 সেন্টিমিটার এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তার, যাকে আমরা 830 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করছি। এখন বলছে যদি 830 উত্তপ্ত করছি, যদি কি হয়, যদি তারটির তাপমাত্রা, তো আমি লিখে দিচ্ছি প্রশ্নটা তোমার জন্য বুঝতে সুবিধা হয়, তোমরা তুলে ফেলতে পারো আমার সাথে। যদি তারটির তাপমাত্রা 20 ডিগ্রিতে নেমে আসে, 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, তখন তারটির কি পরিমাণ, তারটির কোন টান কাজ করবে, বা তারটির ওপর সৃষ্ট টান নির্ণয় করো। তখন তারটির ওপর সৃষ্ট টান নির্ণয় করো। তার মানে সোজা কথা, ওই তারটার উপরে কী পরিমাণ টান কাজ করবে সেটা বের করতে বলছে। তো খেয়াল করো, প্রশ্ন আগে বলি, এটা বইটার মধ্যে 3-4 সালে আসছে। আমরা কিন্তু এই কনসেপ্টের অঙ্ক একটু আগে করলাম, ওইটাই দেখো সরাসরি বলছে কীভাবে, যে এ হচ্ছে দুইটা মনে করো খাম্বা, সোজা কথায় খাম্বার মাঝখানটা তার ঝুলাই দিছে। তো তারটার ব্যাস ছিল এত, দৈর্ঘ্য ছিল এত সেন্টিমিটার দীর্ঘ। হ্যাঁ, এত লম্বা একটা তার আর কি, এত সেন্টিমিটার দীর্ঘ এবং এত ব্যাস বিশিষ্ট একটা তারকে আমি 830-এ উত্তপ্ত করছি। ভালো কথা, উত্তপ্ত করে লাগাই দিছি। এরপরে যখন ঠান্ডা হয়েছে তারটা তাপমাত্রা 20 ডিগ্রিতে নেমে আসে, ঠান্ডা হয়েছে অবশ্যই, তখন তারটার উপরে একটা টান কাজ করতেছে, যে আগে উত্তপ্ত ছিল, সুন্দর লাগছিল, এখন যখন ঠান্ডা হয়েছে তখন তারটা কি সংকুচিত হবে, সংকুচিত কি টান খাবে। তো তখন ওই টানের মানটা জিজ্ঞেস করছেন, কীভাবে কী করবো ভাইয়া একটু আগেই কিন্তু তুমি এই অঙ্কটা করে আসলা, আমি সরাসরি শিখছিলাম, মনে আছে যে তারটার উপরে কী পরিমাণ বল কাজ করে, তোমাকে শিখে আসলাম ওয়াই এ আলফা ইন্টু ডেল থিটা, মনে পড়ে? হ্যাঁ, সবগুলো কি গুণ আকারে ছিল,
ওয়াই এ আলফা ইন্টু ডেল থিটা। ইয়ং গুণাঙ্কের মানটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল এবং এই ইয়ং গুণাঙ্কের মানটা দেওয়া ছিল হচ্ছে এবং আলফার মানটা দেওয়া ছিল যে 2 × 10⁻11 দেওয়া ছিল, আলফা দেওয়া ছিল 11 × 10⁻6। তো আমি লিখে দিচ্ছি যে হচ্ছে এই আলফার মানটা মাঝখানে লিখে দিয়ে আসো যে 11 × 10⁻6 যে পার ডিগ্রি সেলসিয়াস। আর ইয়ং গুণাঙ্ক দেওয়া থাকবেই, ইয়ং গুণাঙ্ক দেওয়া ছিল হচ্ছে এটা 2 × 10⁻11 দেওয়া ছিল সরাসরি, এটা হচ্ছে বইটা সরাসরি আমাদের 3-4 সালে সেই প্রশ্নটা। তো আসো আমরা এখন মানগুলো বসাই দিই। এখন ওই তারটার উপরে কী পরিমাণে বল কাজ করতেছে আর টান কাজ করতেছে একই জিনিস, একই কথা। তো মানটা বসাই দাও তোমরা সবাই আমার আগে। ওয়াইয়ের মানটা কত, যে 2 × 10⁻11। এর মানটা, এর মানটা ভাই দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে। তো ব্যাস দেওয়া থাকলে তুমি ব্যাসার্ধ বের করে নিয়ে কী করবা, পাই আর স্কোয়ার লিখতে পারবা, পাই আর স্কোয়ার। আর এর মান কত, এটা কি ভাই আর এর মান না, তো ব্যাস। আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ আসে, আমি একবার লিখে দিচ্ছি, খেয়াল করো। তাহলে আমি লিখে দিচ্ছি 1 ছিল, ওই 1কে 2 দিয়ে ভাগ করে দিলাম, কিন্তু এটা মিলিমিটারে আছে, মিটার নিতে হবে। তাহলে 10⁻3 ছোটো করে লিখলাম আমি একটু, তাহলে তোমরা বুঝতে পারলাম। পাই আর করলাম, মিলিমিটার ছিল মিটার বানাইছি, 2 দিয়ে ভাগ করছি, ব্যাসার্ধ হয়ে গেছে পাই আর স্কোয়ার ইন্টু, তাহলে ওয়াই তবে সাথে হচ্ছে পাই আর স্কোয়ার। আলফার মানটা কত, আলফার মানটা বসে আসো, আলফা দেওয়া ছিল হচ্ছে ওইটা 11 × 10⁻6, এটা হচ্ছে সেই আলফার মানটা। ডেল থিটা, ডেল থিটা কত ভাইয়া, ডেল থিটা কি 830 নিবা নাকি 20 নিবা, কোনোটাই না, বিয়োগ করতে হবে। আগে তাপমাত্রা ছিল 100, এখন তাপমাত্রা হয়েছে 30, তাহলে পরিবর্তন করতো 70, বিয়োগ করছো, সেম এই কাজটা করতে হবে। তো বিয়োগ করে দিয়ে আসো আমরা যে 830 মাইনাস কত, 20 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো এতটুকু জিনিস আশা করি আমরা পরীক্ষার মধ্যে আসলে এখন করতেই পারবো, কারণ অলরেডি আমাদের জিনিসটা প্র্যাকটিস করা আছে, আমরা প্র্যাকটিস করে ফেলছি। এখন আমাদের জন্য এই কাজটুকু উদ্ভাগ। ক্যালকুলেটার ইউজ করতে তোমাকে দিবে, বইটা সমস্যা নেই, তুমি জাস্ট এইটুকু গুণ করে দিবা, গুণ করে বলবা হ্যাঁ এত নিউটন বল, এত নিউটন টান কাজ করবে। ঘটনা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। তো চাপে সীসার ঘনত্ব কত হবে, কত চাপে, 2 × 10⁸ বলছে 2 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার চাপে। এত চাপে তোমাকে জিজ্ঞেস করছি যে এত চাপে সীসার ঘনত্ব কত হবে, এত চাপে সীসার ঘনত্ব কত হবে, এত চাপে সীসার ঘনত্ব কত হবে, এত চাপে সীসার ঘনত্ব কত হবে। এটা হচ্ছে আমাদের সেই কোশ্চেনটা আমাদের, হ্যাঁ এটা হচ্ছে সেই কোশ্চেনটা, এত চাপে সীসার ঘনত্ব কত হবে। কিন্তু কি কি দেওয়া আছে, দেওয়া আছে শুধুমাত্র যে সীসার স্বাভাবিক ঘনত্ব, হ্যাঁ সীসার যে নর্মাল ঘনত্বটা, সেই নর্মাল ঘনত্বটা দেওয়া আছে, সীসার স্বাভাবিক ঘনত্ব। তো আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, সীসার স্বাভাবিক ঘনত্ব এই মানটা আমাদের দেওয়া আছে, সেটা বসাবো আমরা। এবং আরেকটা জিনিস দেওয়া আছে সীসার আয়তন গুণাঙ্ক, যে আয়তন গুণাঙ্ক সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আয়তন গুণাঙ্ক। ওকে ফাইন, তো সীসার আয়তন গুণাঙ্কটা আমাদের দেওয়া। আসো আমরা আয়তন গুণাঙ্কটা এখানে হচ্ছে বসাই দিই। তো কীভাবে বসাবো যাইতে পারে, খেয়াল করো কী কী দেওয়া দেখি আমরা। স্বাভাবিক ঘনত্ব 11.4 দেওয়া এবং আয়তন গুণাঙ্ক দেওয়া 0.8। তো বসাই দিচ্ছি 11.4 এবং এককটা ছিল ভাইয়া গ্রাম পার সিসি, সেটা আমি মিনিংটা বুঝাই দেবো, সমস্যা নেই। আয়তন গুণাঙ্ক কত বলছিল, 0.8 × 10⁻, কত 10⁻, হচ্ছে 10, ভালো কথা, 10⁻10 এককটা কত, নিউটন পার মিটার স্কয়ার, আমরা জানি সবাই। তো এটি হচ্ছে গিভেন। সুন্দর করে দেখো, ভালো করে অঙ্কটা, অনেকটা আমাদের সময় লাগবে, জায়গা লাগবে, আমি একটু সুন্দর করে আলাদা করে নিচ্ছি, পার্ট করে নিচ্ছি। খেয়াল কর, বলছে যে এত চাপে সীসার ঘনত্ব কত হবে, তোমাকে সীসার ঘনত্ব বের করতে বলছে, চাপ দেওয়া ঘনত্ব বের করতে বলছে, আর আয়তন গুণাঙ্ক এবং স্বাভাবিক ঘনত্ব দেওয়া। ভাইয়া তুমি যখন এই টাইপের অঙ্ক করছিলা, তোমার কি মনে পড়ে যে আমাদের আসলে কী কী দেওয়া থাকতো? তুমি যখন শিখছিলা আয়তন গুণাঙ্ক, তুমি শিখছিলা যে ভাইয়া আয়তন গুণাঙ্ক সমান এরকম ছিল, যে আমরা জানি। তাহলে আমরা এখানে সলিউশনটা করতেছি, হ্যাঁ আমরা এখানে নিচে এখানে সলিউশনটা করবো আমরা। দেখো তুমি যেখান থেকে পারো সেইখান থেকে স্টার্ট করবা। তুমি পারো হচ্ছে ভাইয়া এই লাইন থেকে, যে ভাইয়া আমরা জানি আয়তন গুণাঙ্ক বিটা বা বি সমান কী ছিল, আমরা বলছিলাম চাপ দিয়ে অনেক সময় অঙ্ক আসে, তখন আমরা এইভাবে করবো PV/ΔV। আজকে সেগুলো দেখাই দিচ্ছি অঙ্কগুলো, আমি বলছিলাম যে দেখাবো আমি, সমস্যা নেই, এই যে দেখাই দিচ্ছি। তাহলে এই অঙ্ক তুমি শিখছিলাম PV/ΔV বলছিলাম না, এবং পরিচয়গুলো আমি আরেকবার মনে করে দিচ্ছি, যে P মানে ছিল ভাইয়া কি চাপ, ভি মানে ছিল কি আদি আয়তন বা আয়তন, আর ΔV মানে কি ছিল আয়তনের পরিবর্তন, তো আয়তনের পরিবর্তন হচ্ছে ΔV। ভালো কথা। তুমি খেয়াল করো তোমার এখানে কী কী দেওয়া আছে, তোমার বলছে যে এত চাপে, এই যে চাপের মানটা দেওয়া এবং আয়তন গুণাঙ্কটা দেওয়া। তো চাপ আর আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে আমি এক কাজ করি, আসো এই V/ΔV এইটুকু সমান কি লেখা যাবে, আসলে এরকম লেখা যাবে না, যে V/ΔV, এই ভি বড় হাতের মানে হচ্ছে আদি আয়তন, V/ΔV ইকুয়ালটা আমি কী লিখতে পারবো, এই V/ΔV সমান লেখা যাবে, পিটা পুরো গুণ আসছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে আসবে B/P, তাহলে B/P। তো আমি বি এর মান আর পি এর মানটা বসাই দিচ্ছি। আয়তন গুণাঙ্ক কত খেয়াল করো, লেখা আছে প্রশ্নে, আয়তন গুণাঙ্ক হচ্ছে 0.8 × 10⁻10, আর পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে চাপ লেখা ছিল
2 ইন্টু 10⁸ তাহলে বসাই দিলাম আমি 2 ইন্টু 10⁸। তুমি যদি এইটুকু একটু হিসাব করো, দেখো তো কত আসে, কাটাকাটি করো। এখানে দেখো, এখানে 8 আছে, এখানে 10 আছে, তাহলে কাটাকাটি করলে বাকি থাকবে কত, 2, উপরে থাকবে 2 মানে কত, এই যে স্কোয়ার মানে 100কে 0.8 দিয়ে গুণ করলে কত আসবে 80কে 2 দিয়ে ভাগ করলে আসবে কত 40। তার মানে বুঝতে পারলাম এইটুকু হিসাব করলে আসবে 40, মুখে মুখে আমরা সেটা করতে পারি, ক্যালকুলেটর দিয়ে করো, কোনো আপত্তি নেই। তার মানে আমি এতটুকু বের করে ফেললাম এই জায়গাটার মধ্যে, আমি জাস্ট যেই ইনফরমেশন দেওয়া ছিল সেখান থেকে আমি এইটুকু বের করতে পারি। কিন্তু ভাই এইটুকু বের করে আমার লাভ কী? তোমার চাইছে প্রশ্ন কি, যে ঘনত্ব চাইছে, সীসার ঘনত্ব তুমি কোনো সূত্র তো শেখো নাই, এগুলোর মধ্যে কোনো ঘনত্ব শেখো নাই, তো তোমাকে সেটা এখন ওই সম্পর্কটা নিয়ে আসার চেষ্টা করতে হবে। আচ্ছা, এইটুকু আমাদের থাকুক, পরে আমরা কাজ করবো, আরও কিছু লাগলে আমরা এখানে আরও বের করবো, ওইখানে এইটুকু থাকুক আমাদের। এখন বাকিটুকু খেয়াল করো, তুমি কি শিখছিলা, ঘনত্ব বের করতে হবে, ঘনত্বের সাথে কিন্তু ভাই আয়তনের সম্পর্ক তোমরা জানো। এবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ওই যে সীসাটা ছিল, সীসা তুমি চাপ দিছো, চাপ দিয়ে ঘনত্ব চেঞ্জ করছো, ভালো কথা, কিন্তু সীসার ভর কি চেঞ্জ হয়েছে? চাপ দেওয়ার আগে যেই ভর ছিল, চাপ দেওয়ার পরেও তো সে একই ভর থাকবে, হয়তো বা ঘনত্ব কম বেশি হয়ে গেছে, আয়তন কম বেশি হয়ে গেছে, কিন্তু ভর কিন্তু সেম থাকবে, কারণ সীসার তুমি খাই ফেলো নাই, বা চাপ দিয়ে তুমি একদম ভ্যানিশ করে দাও নাই, চাপ দিয়ে ছোটো বড়ো কম বেশি করছো, ঘনত্ব বাড়াইছো, আয়তন কমাইছো, এরকম কিছু একটা করছো, কিন্তু ভর কিন্তু সেম আছে ভাইয়া। মানে তোমাকে এই শর্তটা লিখতে হবে, লিখবো কি শর্ত মতে, তা তুমি লিখবা যে শর্ত মতে কি, ওই সীসার পূর্বের যে ভর আর সীসার চাপ দেওয়ার পরের যে ভর, সেই দুটা ভর সমান হবে। আমি মনে দেখলাম, সহজে বুঝতে পারতেছো, পূর্বের ভর পরের ভর, চাপ দেওয়ার পূর্বের পরের ভর সমান হবে। আসো আমি এই এম সমান কী লিখতে পারি, এম সমান তুমি লিখতে পারো কি, যে ρ1 ইন্টু কত V1, মানে পূর্বে যে ঘনত্ব ছিল, পূর্বে যে আয়তন ছিল সেটা। আচ্ছা, ভালো কথা, এই পাশে তুমি কি লিখতে পারো, যে ρ2 ইন্টু কি লিখতে পারো V2, তাই না? কারণ এম সমান যেহেতু, তাহলে ρ2 V2। তোমার কিন্তু ভাই ρ2টাই দরকার, এটা কী ছিল, চাপ দেওয়ার পরে ভর ছিল, তাহলে চাপ দেওয়ার পরে ঘনত্ব, এই ρ2 তোমার দরকার। তাহলে ρ2 ইকুয়াল টু কী লেখা যায় সেটা তুমি আগে লিখে রাখো, যে ρ2 সমান কী লেখা যেতে পারে। খেয়াল করো, ρ2 সমান কী লেখা যাবে, ρ2 সমান লেখা যাবে এরকম, উপরে ছিল আমাদের কত, সেই ρ1 V1, আর এই V2টা এখানে আমাদের গুণ আছে, জাস্ট ভাগ হয়ে যাবে V2। খেয়াল করছো তোমার এখন কী কী জিনিস আছে, এই যে এইটুকু জিনিস আছে, তোমাকে এখন এই জায়গাটার মধ্যে মান বসানোর চেষ্টা করতে হবে। তো আমি পেয়ে গেলাম, দেখো এই যে ρ2 আমি বের করবো, তো ρ2 সমান কী হবে, খেয়াল করো, ρ1 এর মান দেওয়া আছে, সীসার স্বাভাবিক ঘনত্ব কত সেটা দেওয়া 11.4, আমরা এককটা চেঞ্জ করলাম না, গ্রাম পার সিতে অ্যান্সার বের করবো, যে একক আছে সেই এককই রাখবো, বাকিগুলো তো কাটাকাটি যাবে। V1 কত, ভাইয়া V1 তো জানি না, কোথাও কি লেখা আছে আদি আয়তন, লেখা নেই। আবার V2 মানে কি শেষ আয়তন, সেটাও কি লেখা আছে, সেটাও লেখা নেই। কিন্তু ভাইয়া তুমি একটা জিনিস এখান থেকে পাইছো, সেটা কি V/A মানটা পাইছো। তুমি এখান থেকে এক কাজ করো, ডেল ভি মানে কি আয়তনের পরিবর্তন না, সেটা একটু বের করে নাও। দেখো তো ভাইয়া ডেল ভিটা বের করলে কি পাওয়া যায়, ডেল ভি সমান কী লেখা যাবে, V/ডেল ভি মানে 40, তাহলে ডেল ভি সমান কী আসবে, 40টা জাস্ট নিচে চলে আসবে, তার মানে V/40 আসবে। তো মানে এটা পাইলা তুমি একটা জিনিস, তুমি এটা পাইলা আয়তনের পরিবর্তন কত। তোমার লাগবে উপরে আদি আয়তন, নিচে শেষ আয়তন, কিন্তু তোমার দেওয়া আছে আয়তনের পরিবর্তন। তুমি তো ভাই এই জিনিসটা আবার জানো যে নতুন আয়তন মানে কি, দেখো তো আমি তো লিখি একদম, নতুন আয়তন মানে কি, V2 মানে কি সেই লাস্টের আয়তনটা, V1 মানে পূর্বের আয়তন, মানে আদি আয়তন যেটা, এই যে V1টাকে আমরা কী বলতেছি, যে আমাদের আদি আয়তন, তাই না? তুমি এখানে আদি আয়তনের জায়গায় কিন্তু এই যে এই V1 এর জায়গায় কী লিখতে পারো, যে আদি আয়তন, তাহলে আমি এটা লিখেও দিচ্ছি যে আমাদের আদি আয়তনটাই কত, ধরলাম যে V, আদি আয়তনটা V, তো V হচ্ছে আদি আয়তন, কিন্তু শেষ আয়তন যে কত সেটা আমি জানি না। এখন শেষ আয়তন মানে কি বলো তো, মনে করো তোমার কাছে একটা বস্তুর আয়তন ছিল হচ্ছে 10, এবার তুমি দেখলে আয়তনের পরিবর্তন হয়েছে হচ্ছে 2, তাহলে নতুন আয়তন কত 8, আগে ছিল 10, পরিবর্তন হয়েছে 2 কমছে, আয়তন হ্রাস পাইছে, চাপ দিয়ে আয়তন কমে ফেলছো, কমছে, তাহলে নতুন আয়তন কত হবে 8 হবে। তাহলে তুমি নতুন আয়তনটা বের করবা কীভাবে, আদি আয়তন মাইনাস আয়তনের পরিবর্তন, আদি আয়তন ছিল 10, পরিবর্তন হচ্ছে 2, তাহলে বিয়োগ করলে পাবো কত 8 নতুন। তাহলে আমরা কী লিখবো, হচ্ছে আদি আয়তন মাইনাস আয়তনের পরিবর্তন। এই যে আয়তনের পরিবর্তন তো ভাই আমরা একটু আগে বের করে আসলাম, আয়তনের পরিবর্তন, তাহলে আসো বসাই দিই, তাহলে বসাই দিই আমি V - V/40, আর একটু করলে কত আসবে, খুব সহজেই বোঝা যাচ্ছে, 40V - V মানে 39 ইন্টু V। তুমি V2 এর মানটা বসাই দিলে কত, 39V/40। আসো বসাই দিচ্ছি আমি, V1 এর মান তো V, একটু আগে বললাম ধরে নিচ্ছি আমরা আদি আয়তন V। দেখো আমি V2 এর মানটা বসাই দিচ্ছি, 39/40 ইন্টু কত, ইন্টু হচ্ছে V। তাহলে এই ভি কাটা যাচ্ছে, এগুলো উলট পালট হয়ে যাচ্ছে, উপরে গিয়ে গুণ হয়ে যাচ্ছে, এবং গুণ করলে একটা মানও চলে আসতেছে, এবং মানটা কত সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি গুণ করে। এই মানটা আসছে হচ্ছে একবারে কেজি টেজি নেওয়ার পরে 11.6, তাহলে এই মানটা আমাদের দাঁড়াচ্ছে কত 11.6,
11.68 বা 11.69 গ্রাম পার সিতে রাখলাম আমি, কাটাকাটি আর করলাম না আমি, আর এটাকে কেজি বানাইলাম না, প্যারা নেই। তো 11.69 গ্রাম পার সিসি, এটা হচ্ছে আমাদের নতুন আয়তন। বুঝতে পারলা? তুমি কিন্তু ভাইয়া এই অঙ্ক শিখছিলা, বিটা সমান সমান পিভি বাই ডেল ভি, কিন্তু পরীক্ষায় দেখো কীভাবে এমনভাবে দিছে, তুমি যদি অঙ্কটা করা না থাকে, এই টাইপের সাথে রিলেশন না থাকে, তোমার সম্পর্ক না থাকে, তুমি যদি অঙ্কগুলো না করো আগে, পরীক্ষার মধ্যে কিন্তু ভাইয়া নতুনভাবে করতে গিয়ে তুমি কোনটাকে কী ধরবা কী করবা টাফ হয়ে যাবে, তখন সময় লাগবে, অনেক সময় লাগবে, যেটা আসলে আমরা সময়টাই আমাদের আসলে পরীক্ষার মধ্যে নাই। এই জন্য একটু বুদ্ধি করে ভাইয়া এরকম অঙ্কগুলো তোমাকে একটু করে টোরে রাখতো। এই সমস্ত অঙ্কগুলো তুমি দেখে ফেলো গ এবং ঘতে, তাহলে কিন্তু একদম সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আজকে ক্লাস তোমার কাছে অনেক ভালো লাগছে। আমরা কম সময়ের মধ্যে চেষ্টা করছি পুরো চ্যাপ্টারটাকে গুছাই দিতে, এবং পুরো চ্যাপ্টার মানে পুরো চ্যাপ্টার গতে কী কী আসতে পারে, ঘতে কীভাবে আসতে পারে, কঠিন করে কীভাবে আসতে পারে, সব কিছু কিন্তু আজকে ক্লাসে পেয়ে গেছো। তো এখন তোমার দেখা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে ফেলা, আর পরীক্ষার আগে যারা দেখতেছো, পরীক্ষার এই ভিডিওটা দেখেই তোমার হয়ে যাবে এই চ্যাপ্টারটা। তারপরেও কিছু বোর্ড প্রশ্ন অবশ্যই একটু দেখে যেতে হবে, উল্টাপাল্টা দেখে যাবা যে আর কীভাবে বলছে, দিনাজপুরের প্রশ্নগুলো দেখো, বা হচ্ছে ঢাকার প্রশ্নগুলো দেখো, বা সব প্রশ্নের একবার চোখ বুলায় যাও এই স্থিতিস্থাপকতা, পয়সার অনুপাত, এই কৃতকাজ সঞ্চিত শক্তি, এই টাইপগুলোর উপরে। ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কলেজের গ্রুপে বা বন্ধুদের মেসেঞ্জারে, যেখানে পারো তুমি শেয়ার করো। আর অবশ্যই কিন্তু লাইক দিয়ে ফেলো, যারা এখনও লাইক দাও নাই, খবর আছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে।